আছে। তিনজন আছে, পাঁচজন, ছয়জন, নয়জন, 14, 21, 24, 27। ওকে, ওয়েলকাম টু প্রোডিজি অফ কেমিস্ট্রি অ্যান্ড কুইক অনলাইন স্কুল। সো আজকে আমরা উদ্ভিদ শারীরতত্ত্বের সেকেন্ড লেকচার আলোচনা করব এবং সেকেন্ড লেকচার আমি মেইনলি কভার দেওয়ার ট্রাই করব হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, লেসিথিন বাহক ধারণা এবং নিষ্ক্রিয় পরিশোষণ। তার সাথে সাথে হচ্ছে আমাদের যদি টাইম পাই তাহলে হচ্ছে পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়ার যে কৌশল আছে সেই পত্ররন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়ার কৌশলটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব। তো তোমরা একটু লাইভে জয়েন করে ফেলো এবং তোমরা জানাই দাও যে এখানে সাউন্ড এবং ভিডিও কোয়ালিটি আসতেছে কিনা ঠিক মতো। তার পাশাপাশি তোমরা সাথে সাথে ভিডিওটা একটু শেয়ার করে দিবা যাতে তোমাদের ফ্রেন্ডরাও যাতে সেটা দেখতে পারে। এবং আজকের লেকচারটা খুব ইম্পর্টেন্ট একটা লেকচার এবং এই লেকচারটা যারা বুঝবে না তারা মেইনলি মানে প্ল্যান্ট ফিজিওলজির ব্যাপারটা এরকম, তুমি সিরিয়ালি যখন দেখতে থাকবা তখন যদি সিরিয়াল ব্রেক করো তাহলে তুমি প্ল্যান্ট ফিজিওলজি বুঝতে পারবে না, কারণ প্রত্যেকটা লেকচার এর পরের লেকচারের বেসিকটা তোমার বেসিক ভিত্তিটা তোমার করে, ঠিক আছে? ওকে, সো এখন তোমরা একটু শেয়ার করে দাও, হ্যাঁ, তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করো, তোমাদের টাইমলাইনে শেয়ার করো, অ্যান্ড তোমাদের পরিচিত যদি কোনো গ্রুপ থাকে সেই গ্রুপগুলোতে শেয়ার করো। ক্লিয়ার? সো আমি কিছুক্ষণের মধ্যে পড়াটা শুরু করে দিব, আর তোমাদের ফ্রেন্ডদেরও একটু মেনশন দিয়ে দিতে পারো। তোমাদের ফ্রেন্ডরা যারা ক্লাস করতে চায় বাট এখন করতে পারতেছে না তাদের একটু মেনশন দিয়ে দাও। ওকে, জাস্ট একটু করি। আজকে মাত্র এত কম জন কেন? মাত্র 87 জন। আমি 87 জনের নিয়ে ক্লাস করব? আল্লাহ, কি একটা অবস্থা! ছিয়ানব্বই 98 অন্তত 200 জনের মতো হবে। তোমরা তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন করে দাও। আচ্ছা, সাউন্ড ঠিক আছে কিনা একটু বলো তো, সাউন্ড ঠিক আছে কিনা? আচ্ছা, আমি দেখি একটু চেক করে। তখন যদি সিরিয়াল ব্রেক করো তাহলে তুমি প্ল্যান্ট ফিজিওলজি বুঝতে পারবে না, কারণ আচ্ছা ওকে। আচ্ছা, অনেকেই সালাম দিতেছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। 103। একটু কুইক তোমাদের ফ্রেন্ডদের একটু মেনশন দাও, যারা যারা ক্লাসটা করতে চায় তাদেরকে একটু কুইক মেনশন দাও আর শেয়ার দিয়ে দাও। 106। আচ্ছা, তাহলে আজকে কি কি পড়াবো? আজকে পড়াবো হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। ক্লিয়ার? এটা হচ্ছে একটা অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা তোমার সক্রিয় পরিশোষণের একটা প্রক্রিয়া। ক্লিয়ার? সো আজকে পড়বো হচ্ছে আমরা ফার্স্টে পড়বো হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট সম্পর্কে পড়বো। ক্লিয়ার? কিভাবে উদ্ভিদ খনিজ লবণ শোষণ করে এবং এই প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা কি। ওকে, সবাই চলে আসবে, সাউন্ড ক্লিয়ার, ভিডিও ক্লিয়ার, সবই ক্লিয়ার। ওকে, তাহলে আমি শুরু করি। হ্যাঁ, 121, 125। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করো। সো প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টটা কি বলে? আমরা আগে লেকচারগুলোতে দেখতেছিলাম যে উদ্ভিদ কি করতেছে, তোমার মাটি থেকে সে খনিজ লবণ শোষণ করতেছে এবং সেই শোষণ করার মধ্যে একটা প্রক্রিয়া ছিল যে লুন্ডেগুরের মতবাদ, এবং লুন্ডেগুরের মতবাদের মধ্যে আমরা দেখতেছিলাম যে সেইখানে যেই তোমার আয়নগুলার যে শোষণটা হয় সেই শোষণটা হয় হচ্ছে তোমার সাইটোক্রোম পাম্পের মাধ্যমে। ঠিক আছে? ওইটা লুন্ডেগুর মনে করেন যে সেটা সাইটোক্রোম পাম্পের মাধ্যমে আসে, এবং অন্যান্য কিছু বিজ্ঞানীরা মনে করেন যে এটা আসে হচ্ছে তোমার প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্টের মাধ্যমে। অর্থাৎ ব্যাপারটা খেয়াল করো, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাসের ফার্স্ট থেকে কিন্তু বেসিক একেবারে মজা শুরু হয়ে যাবে। ঠিক আছে? আগের শুরুর ক্লাসটাতে জাস্ট প্রথম দিকে একটু বেসিক দাঁড় করাইছি, প্রথম দিকে একটু বোরিং লাগছে, বাট শেষ দিকে গিয়ে তোমাদের ইন্টারেস্টিং লাগছে। এখন শুরু থেকে ইন্টারেস্টিং লাগবে, কথা আমাদের বেসিক দাঁড় করানো আছে। ধরো এটা হচ্ছে আমাদের একটা মূল। ক্লিয়ার? এটা হচ্ছে কি একটা মূল। এখন এইটা হচ্ছে উদ্ভিদের মূলের এটা হচ্ছে ধরো বাইরের দিকে এটা হচ্ছে মাটি, এবং এটার মধ্যে ধরো যে মাটি এবং এটার মধ্যে পানি আছে, এটার মধ্যে বিভিন্ন আয়ন আছে। ঠিক আছে? আর আমাদের সেলের ভিতরে বিভিন্ন আয়ন আছে যেগুলো সে শোষণ করতেছে বা অ্যাবজর্ব করতেছে। ক্লিয়ার? আচ্ছা, অনেকের কোয়েশ্চেন যে ভাইয়া ক্লাস কি রেকর্ড থাকে কিনা? ভাইয়া ক্লাস রেকর্ড থাকে। ঠিক আছে? ক্লাস রেকর্ড থাকে, ক্লাস সেভ থাকে।
ক্লিয়ার? সো খেয়াল করো, এখন আমরা যেটা বলবো সেটা হচ্ছে এখানে তোমার এখানে বিভিন্ন আয়ন টায়ন আছে, বাট সে এখন চাচ্ছে কি সে বাইরে থেকে আয়ন মানে আয়ন কি করতে চাচ্ছে, আয়ন সে শোষণ করতে চাচ্ছে। উদ্ভিদের মূলটা কি করতে চাইতেছে, বাইরের সারফেস, বাইরের মাটি থেকে বা পানি থেকে সে আয়ন ভিতরে সে ঢুকাইতে চাইতেছে। সেটার জন্য সে কি করবে, এখানে খেয়াল করো, এখানে যে মূল আছে, উদ্ভিদের যে মূল আছে, সেই মূলের যে কোষ আছে, সেই কোষগুলোর মধ্যে তোমার একটা পাম্প কাজ করে। কি কাজ করে? একটা পাম্প। এবং এই পাম্পটা রিয়েলি কি কাজটা করে সেটা দেখো, এই পাম্পটা রিয়েলি কি কাজটা করে। এই পুরা মিনিংটা বোঝাবো যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট কেন বলে, হোয়াই ইট ইজ কল্ড প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। অ্যান্ড প্রোটন মানে তো তোমরা জানো যে সেটা হচ্ছে H+। ক্লিয়ার? তো একটা জিনিস খেয়াল করো, আমাদের এই যে মূল আছে, মূলের ভিতরে অবশ্যই পানি আছে, কারণ মূল কি করতেছে, র্যান্ডমলি সে পানি সে শোষণ করে নিতেছে, তাই না? সে কি করতেছে, সে পানি শোষণ করতেছে। তো এখন এই মূল যখন পানি শোষণ করলো, তখন এই পানিটা যখন সে শোষণ করলো, পানিটা মূলের ভিতরে গিয়ে সেটা এই পাম্পের পাশাপাশি, পাম্পের কাছাকাছি কিছু পানি তোমার H+ আর OH- সে বিভক্ত হইলো। কারণ আমরা জানি যে পানি সাধারণত তোমার কিছু ক্ষেত্রে কি হয়, তোমার বিয়োজিত হয় এবং সেটা H+ এবং OH- হিসেবে থাকে। তাহলে এটা H+ এবং OH- হিসেবে থাকলো। এবং মূলে যেহেতু অনেক বেশি বেশি পানি আছে, সো বেশি বেশি পানি থাকার কারণে সেখানে অনেক বেশি বেশি H+ আছে অ্যান্ড OH- আছে, অনেক বেশি বেশি H+ আছে অ্যান্ড OH- আছে। তো এই সাইডটাতে আমরা দেখাইতে পারি যে এই সাইডটাতে H+ আর OH- এর আমরা সংখ্যাগুলো দেখালাম যে এই সাইডটার মধ্যে কি কি আছে, H+ OH-। ক্লিয়ার? এবং এই জায়গাটার চার্জ হচ্ছে নিউট্রাল। নিউট্রাল কেন এই জায়গাটা চার্জ? কজ এইদিকে যতগুলা পজিটিভ আয়ন আছে ঠিক ততগুলা নেগেটিভ আয়ন এক্সিস্ট করতেছে। বুঝা গেছে? যতগুলা পজিটিভ আয়ন আছে ঠিক ততগুলা। আচ্ছা, ঘনত্ব আনতিকি আরেকবার বলেন। ওকে, আমি ঘনত্ব আনতে আবার বলবো, সমস্যা নাই। খেয়াল করো, তাহলে এদিকে খেয়াল করো, এইদিকে তোমার এদিকে চার্জের পরিমাণ হচ্ছে 0, অর্থাৎ এদিকে হাইড্রোজেন যতটা আছে OH- ঠিক ততটা আছে, মানে প্রোটন যতটা আছে বা H+ যতটা আছে OH- ঠিক ততটা আছে। অ্যান্ড বাইরের এই সারফেসে বিভিন্ন টাইপের আয়ন আছে, বাট আমরা যদি হাইড্রোজেন আয়নের কথা চিন্তা করি তখন এই জায়গাটাতে হাইড্রোজেন আয়নের পরিমাণ খুব কম বা নাই বললেই চলে। এবং এইটাতে হাইড্রোজেন আয়নের সাপেক্ষে, আমি হাইড্রোজেন আয়নের সাপেক্ষে বলতেছি, এদিকে অন্যান্য বিভিন্ন লবণ আছে, এদিকে ধরো যে ক্যালসিয়াম আছে, এদিকে ধরো যে ম্যাগনেসিয়াম আছে, এদিকে ধরো যে ম্যাগনেসিয়াম আছে, এদিকে ধরো যে ফসফেট আছে, এদিকে যে ক্লোরিন আছে, বিভিন্ন টাইপের আয়ন। উদ্ভিদের যে সমস্ত খনিজ লবণ শোষণ করা দরকার সব টাইপের আয়ন এদিকে আছে, বাট আমি জাস্ট হাইড্রোজেন আয়নের সাপেক্ষে এখন বিবেচনা করতেছি। এদিকে হাইড্রোজেন আয়নের পরিমাণটা হচ্ছে কম, বাইরের এই জায়গাটাতে হাইড্রোজেন আয়নের পরিমাণটা কম। অথবা তোমরা বলতে পারো যে ভাই বাইরেও তো পানি আছে, এদিকেও পানি আছে, ঠিক আছে? তাইলে একটা কথা বলবো যে বাইরেও পানি আছে ভিতরেও পানি আছে, সেই কথাটা সত্য। তাহলে তোমাদের কোশ্চেন হচ্ছে ভাই তাহলে বাইরে হাইড্রোজেন আয়ন নাই কেন? ঠিক আছে, বাইরেও হাইড্রোজেন আয়ন আছে, বাট সেইখানেও যতগুলো হাইড্রোজেন আয়ন আছে ঠিক ততগুলো OH- আয়ন আছে। অর্থাৎ বাইরে যদি আমরা এখন দেখানোর ট্রাই করি, বাইরের এই জায়গাটাতে যেহেতু পানি আছে, এই জায়গাটাতে যেহেতু পানি আছে মাটির পোর্শন, সো এই জায়গাটাতে যতগুলো হাইড্রোজেন আয়ন আছে ঠিক ততগুলো OH- আয়ন আছে, যতগুলো হাইড্রোজেন আয়ন আছে ঠিক ততগুলো OH- আয়ন আছে, H+ OH-, H+ OH-। অর্থাৎ আমি যেই জিনিসটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে এই দুইটা জায়গাতেই তোমার চার্জের পরিমাণটা হচ্ছে 0, দুইটা জায়গাতে চার্জের পরিমাণ কি 0। অ্যান্ড তোমরা একটা কথা জানো যে তোমরা একটা ইয়াতে পড়ে আসছো, মানে ইলেকট্রিসিটি যখন পড়ো তখন পড়ে আসছো যে পটেনশিয়াল বা বিভব। পটেনশিয়াল বা বিভবের ডেফিনেশনটা কি? পটেনশিয়াল বা বিভবের ডেফিনেশন হচ্ছে, ধরো এই জায়গায় আমার একটা চার্জ আছে, এই জায়গায় একটা চার্জ আছে আমার, এখন এই চার্জটার ধরো যে তার যেই তড়িৎ ক্ষেত্র, সেই তড়িৎ ক্ষেত্র হচ্ছে অসীম পর্যন্ত বিস্তৃত। যে কোনো একটা নর্মাল চার্জের, থিওরিটিক্যালি একটা চার্জের তোমার তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড তোমার অসীম দূরত্ব পর্যন্ত বিস্তৃত। এবং সেইখানে আমরা তড়িৎ বিভবের ডেফিনেশনটা কিভাবে দিই, সেটা হচ্ছে আমরা যদি অসীম দূরত্ব থেকে, খেয়াল করো, আমরা যদি কি করি, অসীম দূরত্ব থেকে +1 কুলম্ব চার্জ, 1 কুলম্ব ধনাত্মক আধান, আমরা যদি অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো একটা বিন্দুতে আনি, তাহলে ওই বিন্দুতে আনতে আমার যেই পরিমাণে কাজ করতে হবে সেই কাজটাকেই বলা হয় বিভব বা পটেনশিয়াল। ক্লিয়ার? খেয়াল করো, এখানে +1 কুলম্ব চার্জকে এ বিন্দুতে আনতে ধরো যে আমার 10 জুল কাজ করতেছে। কেন কাজ করতেছে? কারণ এখানে দুইটা ফ্যাক্টর কাজ করবে। একটা হচ্ছে যখন আমি এদিকে তোমার এদিকের ধনাত্মক আধানটার এগেইনস্টে যখন আরেকটা ধনাত্মক আধান আনতে যাচ্ছি, তখন একটাকে বিকর্ষণ বল দিবে। দ্যাট মিনস এই জায়গাটাতে একটা প্যারামিটার এক্সিস্ট করতেছে হুইচ ইজ কল্ড ফোর্স, একটা বিকর্ষণ বল দিতেছে। তার সাথে কি, এই বলের এগেইনস্টে আমি সরণ ঘটাইতেছি, বলের এগেইনস্টে কি করতেছি, সরণ ঘটাইতেছি। অর্থাৎ এখানে দুইটা ফ্যাক্টর একসাথে কাজ করতেছে, একটা হচ্ছে তোমার বল আর একটা হচ্ছে তোমার কি
দূরত্ব, মানে একটা হচ্ছে ফোর্স আর একটা হচ্ছে ডিস্টেন্স। অ্যান্ড ফোর্স আর ডিস্টেন্স যখন একসাথে কাজ করতেছে তখন একটা নতুন প্যারামিটার উৎপত্তি ঘটতেছে যেটাকে বলা হয় ওয়ার্ক। এবং এই ওয়ার্কটা যখন, এই শক্তিটা যখন তোমার এই ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আসবে তখন সেটাকে বলা হবে বিভব। অর্থাৎ 1 কুলম্ব চার্জের জন্য যখন আমরা এই তড়িৎ ক্ষেত্রে কোনো বিদ্যুৎ আনবো তখন যে পরিমাণ কাজ করতে হবে সেটাকে বলা হচ্ছে বিভব বা পটেনশিয়াল। ঠিক আছে, সো এখন এটা হচ্ছে বিভব বা পটেনশিয়াল। এখন তুমি একটা চিন্তা করো যে ধরো তোমাকে দুইটা আমি ক্রাইটেরিয়া দিলাম যে তুমি এই বাইরের ভিতরের এই জায়গা আর বাইরের এই জায়গার মধ্যে তুমি পটেনশিয়াল ডিফারেন্স মেজার করো। পটেনশিয়াল ডিফারেন্স মানে তোমার বিভব পার্থক্য। অর্থাৎ এইদিকে ধরো যে তোমার আচ্ছা খেয়াল করো, এইদিকে খেয়াল করো, ধরো এইদিকে এটা হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড। এখন এইদিকে আলাদা আর একটা চার্জ আছে যেটাকে আমি গ্রিন কালার দিই কারণ এটার সাথে যাবে না। খেয়াল করো এদিকে ধরো যে আরেকটা আলাদা চার্জ আছে এই জায়গাটাতে, আমি এইদিকে নাই না, এই জায়গাটাতে ধরো যে আরেকটা চার্জ দিলাম এরকম ভাবে, আর 3টা চার্জ আছে। সো এদিকে যদি 3টা চার্জ থাকে তখন এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা কি করি, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে যদি আমরা 1 কুলম্ব ধনাত্মক আধানকে আনি তখন আমাদের বেশি কাজ করতে হবে। সেম দূরত্বে আনলেও আমাদের কি বেশি কাজ করতে হবে, কজ এখানে ফোর্সের পরিমাণটা বেশি, এখানে ফোর্সের পরিমাণটা কি বেশি। অর্থাৎ আমি যদি এখন এই দুইটা ইলেকট্রিক ফিল্ডের তুলনা করি, আচ্ছা ঠিক আছে, এই ইলেকট্রিক ফিল্ডে যখন আমি আনতে চাচ্ছি তখন আমার শক্তি খরচ হচ্ছে ধরো যে 10 জুল, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডে আনতে গেলে আমার শক্তি তার কম খরচ হবে, অর্থাৎ ধরলাম যে 3 জুল খরচ হয়েছে। তার মানে এই দুইটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এখন তোমার পটেনশিয়াল ডিফারেন্স এক্সিস্ট করতেছে। পটেনশিয়াল কি এক্সিস্ট করতেছে? পটেনশিয়াল ডিফারেন্স। খেয়াল করো তোমার এদিকে পটেনশিয়াল হচ্ছে 10, এদিকে পটেনশিয়াল হচ্ছে 3, তার মানে এদিকে পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে তোমার 7। বাট এটা যদি হয় যে এখানে যে ধনাত্মক আধান আছে, এখানে যে ধনাত্মক আধান আছে, এখানেও সেম ধনাত্মক আধান আছে এবং একটাই আধান আছে, তখন কিন্তু কোনো পটেনশিয়াল ডিফারেন্স এখানে এক্সিস্ট করবে না। ধরো এদিকেও সেম টাইপের একটা আধান আছে এবং দুইটা আধানের পরিমাণ হচ্ছে সমান। দুইটা আধানের পরিমাণ যদি সমান হয়, এখানে এ বিন্দুতে আনতে যতটুকু কাজ করতে হইতেছে এখানেও এ বিন্দুতে আনতে ঠিক আমার ততটুকুই কাজ করতে হবে, 3 জুলই কাজ করতে হবে। তার মানে সেই দুইটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স এক্সিস্ট করে না। কি এক্সিস্ট করে না? পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য এক্সিস্ট করে না। ক্লিয়ার? ক্লিয়ার? পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য কি করে না? এক্সিস্ট করে না। ওকে, এখন একটা জিনিস চিন্তা করো, আমি যদি এই জায়গাটার কথা চিন্তা করি, এই জায়গাটার কথা যদি চিন্তা করি তখন দেখবো যে এই যে বাহিরের সারফেস, বাহিরের জায়গা এবং ভিতরের জায়গার মধ্যে লিটারালি কোনো পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য এক্সিস্ট করে না, কজ এইখানের দুইটা জায়গার পটেনশিয়াল বা বিভবের মান হচ্ছে 0। 0 কেন? কারণ এখানে চার্জের পরিমাণ হচ্ছে 0। খেয়াল করে এদিকে যতগুলো পজিটিভ আধান আছে ঠিক ততগুলো নেগেটিভ আধান আছে, দ্যাট মিনস লিটারালি এদিকে চার্জের পরিমাণ হচ্ছে 0, এইদিকে চার্জের পরিমাণ হচ্ছে 0। তার মানে তুমি যখন অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে আনতে চাইবা তখন দেখবা যে এদিকে তোমার কোনো লিটারালি কাজ করতে হচ্ছে না, কজ তুমি কোনো চার্জের এগেইনস্টে কাজ করতেছো না। সেম থিং উইল অলসো হ্যাপেন ইন দিস পয়েন্ট। তুমি যখন এই জায়গাতে অসীম দূরত্ব থেকে 1 কুলম্ব ধনাত্মক আধানকে আনবা তখন দেখবা এই জায়গাতেও তোমার কাজ করতে হইতেছে না, কজ এখানে লিটারালি চার্জের পরিমাণ হচ্ছে 0। সো চার্জের পরিমাণ 0 থাকার কারণে এদিকে ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করবে যেই চার্জ, সেই চার্জের মান যেহেতু 0, সো এখানে তুমি চার্জ আনলে এখানে কোনো পটেনশিয়াল বা বিভব সৃষ্টি হবে না, মানে তোমার এখানে কোনো কাজ করতে হবে না। অর্থাৎ এইদিকেও বিভব হচ্ছে, এইদিকেও বিভব হচ্ছে 0, এইদিকেও বিভব হচ্ছে 0, দ্যাট মিনস তাদের মধ্যে লিটারালি কোনো পটেনশিয়াল ডিফারেন্স বা বিভব পার্থক্য এক্সিস্ট করে না। এই পর্যন্ত বুঝছো কিনা সবাই একটু বলো। আমি এইটা জাস্ট একটু হইতে চাই যে এই পর্যন্ত বুঝছো কিনা এটা একটু বলো। এই পর্যন্ত বুঝছো কিনা একটু এটা একটু বলো যে এখানে তোমার এদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স মানে ইনিশিয়ালি এক্সিস্ট করতেছে না। এই পর্যন্ত বুঝছো কিনা সেটা একটু বলো দেখি, আমি সবার কমেন্ট পড়ব। ক্লিয়ার? আচ্ছা, ওকে, সরি। ওকে, সো এখন খেয়াল করো। আচ্ছা ক্লিয়ার, তার মানে ইনিশিয়ালি তাদের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স এক্সিস্ট করতেছে না। এখন একটা জিনিস খেয়াল করো, এই যে একটা পাম্প দেখতেছো না, সেই পাম্পটা একটা কাজ করবে। কি কাজ করবে সে খেয়াল করো, এই পাম্পটা তোমার বাহিরে হাইড্রোজেন আয়নকে বা প্রোটনকে সে থ্রো করতে থাকবে। প্রোটনকে সে কি করতে থাকবে? থ্রো করতে থাকবে। এখানে যে কাজটা করবে সেটা হচ্ছে এটা কি করবে, তোমার এই পাম্পটা হচ্ছে এইভাবে ঘুরবে অ্যান্ড এটা প্রতিবার একটা করে সে এটিপি খরচ করবে। কেন আমি বলি,
খেয়াল করো, আমি জাস্ট এদিকে যেটা করব সেটা হচ্ছে আচ্ছা এইদিকের জাস্ট হাইড্রোজেন আয়ন যতগুলো আছে OH মাইনাস ঠিক ততগুলো আছে, এই জায়গাটা একটু মুছে দিব, এই জায়গাটা একটু মুছে দেবো। এখন যেটা হবে, এখানে যে পাম্প আছে সেই পাম্প কি করবে, তোমার এটিপি থেকে একটা করে শক্তি নেবে, এবং এটিপি কি হবে, তোমার এটিপি কি হবে, এটিপি ভেঙে গিয়ে সেখানে হচ্ছে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট সৃষ্টি হবে, এবং সেখানে কিছুটা এনার্জি সৃষ্টি হবে বা শক্তি সৃষ্টি হবে। কেন এনার্জিটার প্রয়োজন সেটা আমি বোঝাচ্ছি। এই পাম্পটা প্রতিবার ঘুরবে অ্যান্ড এটা কি করবে, ভিতর থেকে একটা করে তোমার হাইড্রোজেন আয়নকে বাহিরের দিকে থ্রো করবে। অর্থাৎ ভিতরে যে হাইড্রোজেন আয়নগুলো ছিল সেই হাইড্রোজেন আয়নগুলোকে সে একটা একটা করে বাহিরের দিকে থ্রো করবে। সো প্রথম হাইড্রোজেন আয়নটা থ্রো করতে গিয়ে তার খুব বেশি শক্তি খরচ করতে হবে না, কিন্তু তুমি যখন সেকেন্ড হাইড্রোজেন আয়নটাকে থ্রো করতে যাবা, এখান থেকে একটা হাইড্রোজেন আয়ন পরিমাণ কমে গেল, কজ এখান থেকে একটা হাইড্রোজেন আয়ন বাইরে চলে গেছে। তুমি যখন সেকেন্ড হাইড্রোজেন আয়নটা সেখানে থ্রো করতে যাবা, তখন তোমার বিকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, কজ বাইরে একটা অলরেডি পজিটিভ আয়ন এক্সিস্ট করতেছে, অ্যান্ড এইটাকে নিউট্রাল করার মতো আরেকটা বাড়তি OH মাইনাস আয়ন তুমি দাও নাই সেখানে। এখানে নিউট্রাল করার জন্য যে OH মাইনাস আয়ন ছিল সেটা ভিতরে রয়ে গেল। দ্যাটস ওয়াই এখন থেকে যেটা করবে সেটা হচ্ছে পাম্পটা এটিপি থেকে একটা করে শক্তি নিবে, এটিপি থেকে শক্তি নিবে, এটিপি ভাঙে গিয়ে সেখানে এডিপি প্লাস ইনঅর্গানিক ফসফেট হবে প্লাস এনার্জি দিবে। এটিপি ভাঙতে যেই এনজাইমটা কাজ করবে সেই এনজাইমটাকে বলা হবে এটিপিএস এনজাইম। তাহলে এটিপিএস এনজাইমের সহায়তায় সেই পাম্পটা কি করবে, একটা করে হাইড্রোজেন আয়নকে বাইরে থ্রো করবে। সো এই পাম্পটা এগেইন আবার ঘুরবে, আরেকটা হাইড্রোজেন আয়নকে সে বাইরে থ্রো করবে। আরেকটা হাইড্রোজেন আয়নকে যদি বাইরে থ্রো করে, তাকে নিউট্রাল করার জন্য যে OH মাইনাস, সেই OH মাইনাস ভিতরে রয়ে গেল। OH মাইনাস কোন জায়গায় রয়ে গেল, ভিতরে রয়ে গেল। এগেইন সে কি করবে, থার্ড আরেকটা H প্লাসকে বাইরের দিকে সে থ্রো করবে, বাট থার্ড H প্লাসটাকে যখন সে বাইরের দিকে থ্রো করতে চাইবে তখন তার বেশি শক্তি খরচ করতে হবে, কজ এখন সে দুইটা পজিটিভ আয়নের এগেইনস্টে কাজ করতেছে। খেয়াল করো, পজিটিভ আয়নকে কি করে, বিকর্ষণ করে। সো তুমি যখন এদিকে পজিটিভ আয়ন অলরেডি এক্সিস্ট করতেছে, অ্যান্ড এই পজিটিভ আয়নের মধ্যে যখন তুমি আরো পজিটিভ আয়ন ঢালতে চাইতেছো, তখন সেই পজিটিভ আয়নগুলো চাইবে না যে সেখানে আরেকটা পজিটিভ আয়ন যাক। সো যেটা হবে সেটা হচ্ছে এখানে যে পজিটিভ আয়ন আছে সেই পজিটিভ আয়নগুলো এখানে যাবে, অ্যান্ড ফোর্থ যখন হাইড্রোজেন আয়নটাকে তুমি থ্রো করতে যাবা তখন তোমার আরো বেশি শক্তি খরচ করতে হবে। এগেইন পাম্পটা এটিপিএস পাম্প থেকে এটিপিএস এনজাইমের সহায়তায় এটিপিকে ভাঙবে, সেখান থেকে শক্তি নিবে, সে ঘুরবে, সে হচ্ছে আরেকটা হাইড্রোজেন আয়নকে সে বাইরে থ্রো করবে। সো এখান থেকে সে যেটা করবে, লিটারালি বাইরের দিকে ক্রমান্বয়ে এদিকে হাইড্রোজেন আয়নকে সে থ্রো করতে থাকবে। এখানে হাইড্রোজেন আয়নকে সে কি করতে থাকবে, থ্রো করতে থাকবে। ভিতরে আরো কিছু হাইড্রোজেন আয়ন OH মাইনাস আয়ন দেওয়া দরকার। খেয়াল করো, হাইড্রোজেন প্লাস OH মাইনাস। এগেইন কি করবে, সে আরেকটা হাইড্রোজেন আয়নকে থ্রো করবে। সো আরেকটা হাইড্রোজেন আয়নকে ধরো যে সে থ্রো করলো। এখন খেয়াল করো, এখন সে যেটা কাজটা করলো, এই পাম্পটা দেখো খুব একটা কাজ করছে। সেই কাজটা কি, সে বাইরের দিকে সে হাইড্রোজেন আয়নকে বারবার থ্রো করতেছে, বাট একটা টাইমে গিয়ে সে আর থ্রো করতে পারবে না, কজ এইদিকে বিকর্ষণ বল এতটাই বেশি হবে যে তুমি এইদিকে ভিতর থেকে বাইরের দিকে হাইড্রোজেনটাকে থ্রো করতে গেলে তোমার এই এটিপি থেকে যতটুকু শক্তি পাওয়া যায় সেই শক্তিটা দিয়ে সম্ভব না সেই বিকর্ষণ বলটাকে অতিক্রম করা। ব্যাপারটা হচ্ছে এরকম, খেয়াল করো, ধরো এদিকে একটা পজিটিভ আয়ন আছে, আমি বাইরে থেকে একটা পজিটিভ আয়ন সেখানে থ্রো করি। তাহলে ইনিশিয়ালি একটা পজিটিভ আয়ন ছিল, আমি একটা থ্রো করলাম, একটা পজিটিভ আয়ন সেখানে বিকর্ষণ করছে আমাকে, আমার পজিটিভ আয়নটার এগেইনস্ট। তারপরে আমি কোনো মতো একটাকে থ্রো করে দিলাম। যখন এখানে দুইটা পজিটিভ আয়ন হয়ে গেল, থার্ড আমি যখন পজিটিভ আয়ন সেখানে দিতে যাব তখন থার্ড পজিটিভ আয়নকে দুইটা পজিটিভ আয়ন মিলে সেখানে বিকর্ষণ করতেছে। সো থার্ড পজিটিভ আয়নকে দুইটা মিলে বিকর্ষণ করতেছে, তার মানে বিকর্ষণ বল এখন বাইরে গেছে। সো আমি থার্ডটাকেও কোনোভাবে থ্রো করলাম, ফোর্থ থ্রো করলাম, ফিফথ থ্রো করলাম, 10টা থ্রো করলাম। যখন আমি 11টা থ্রো করতে যাব তখন সেখানে 10 জন মিলে বিকর্ষণ দিতেছে, অ্যান্ড আমি একা এখন আর এই 10 জনের এগেইনস্টে আর কাজ করতে পারবো না। অর্থাৎ আমি এখন আর সেখানে পজিটিভ আয়নটাকে কি করতে পারবো না, বাইরের দিকে থ্রো করতে পারবো না। আবার এখন যেটা হবে সেটা হচ্ছে, এখানে খেয়াল করো, তার মানে এখানে এখন পজিটিভ আয়নের পরিমাণ বেশি হয়ে গেছে। এই সমস্ত পজিটিভ আয়নগুলা বাইরের দিকে তারা তোমার এই সমস্ত পজিটিভ আয়নগুলা ভিতরের দিকে তারা OH মাইনাস আয়নটাকে রেখে চলে আসছে। অ্যান্ড তারা যেহেতু পজিটিভ, তাদের দরকার হচ্ছে নেগেটিভ আয়ন, অ্যান্ড যখনই তাদের নেগেটিভ আয়ন দরকার তখনই তারা এগেইন চাইবে যে আমরা ভিতরের দিকে কোনোভাবে ঢুকে পড়তে পারি কিনা, তাদের একটা টেন্ডেন্সি থাকবে ভিতরের দিকে ঢুকে পড়ার, অ্যান্ড দ্যাট ইজ কল্ড ইলেকট্রোমোটিভ ফোর্স বা প্রোটন মোটিভ ফোর্স। অর্থাৎ
এখানে যখন আমি বাইরের দিকে পজিটিভ আয়নগুলোকে থ্রো করতে থাকবো নেগেটিভ আয়নগুলোকে ভিতরে রাখবো, তখন বাইরের দিকে পজিটিভ আয়নগুলোকে থ্রো করার কারণে পজিটিভ আয়নগুলো একটা টাইমে পজিটিভ আয়নগুলোর এগেন ভিতরের দিকে ব্যাক করার একটা ইচ্ছা সৃষ্টি হবে, ব্যাক করার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হবে, ব্যাক করার জন্য তারা একটা ফোর্স দিতে থাকবে যাতে তারা ভিতরের দিকে আসতে পারে। অ্যান্ড দ্যাট ইজ কল্ড ইলেকট্রোমোটিভ ফোর্স বা প্রোটন মোটিভ ফোর্স। মানে মোশন মানে কি গতি, ফোর্স মানে কি বল, প্রোটন মানে প্রোটন, তার মানে প্রোটনের গতি সৃষ্টি হওয়ার জন্য একটা এই বরাবর একটা ফোর্স ক্রিয়েট হবে। এই পর্যন্ত বুঝছো কিনা? প্রোটন মোটিভ ফোর্স বা ইলেকট্রোমোটিভ ফোর্স বুঝছো কিনা এটা একটু কমেন্টে জানাও। প্রোটন মোটিভ ফোর্স বা ইলেকট্রোমোটিভ ফোর্স বোঝা গেছে কিনা এটা একটু কমেন্টে জানাও। ক্লিয়ার? এটা একটু কমেন্টে পড়বো। এই জায়গাটা থেকে মেইন ইম্পর্টেন্ট জিনিসটা শুরু হয়েছে। ক্লিয়ার? বুঝতে পারছো? একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো দেখি। ক্রিস্টাল ক্লিয়ার হয়েছে কিনা সেটা বলো দেখি। প্রোটন মোটিভ ফোর্স বা ইলেকট্রোমোটিভ ফোর্স। আচ্ছা, এখন বলছে যে ভাইয়া আমি একটু লেটে আসছি, প্লিজ ভাইয়া হালকা একটু সামারি দেন প্লিজ। আচ্ছা আচ্ছা, আর একবার বলেন। ওকে, খেয়াল করো, আমি এইদিকে ইনিশিয়ালি যতগুলো পজিটিভ আয়ন ছিল, যতগুলো হাইড্রোজেন ছিল, ততগুলো এখানে OH মাইনাস আয়ন ছিল, ভিতরে ছিল। দ্যাট মিনস এদিকে চার্জের পরিমাণ ইনিশিয়ালি কি ছিল? নিউট্রাল ছিল। ক্লিয়ার? সো এইখান থেকে যেটা হয়েছে সেটা হচ্ছে এই পাম্পটা এটিপি এর সহায়তায় সে একটা একটা করে হাইড্রোজেনকে সে বাইরের দিকে থ্রো করছে। সো ইনিশিয়ালি আমি একটা হাইড্রোজেনকে থ্রো করলাম, সেকেন্ডলি আরেকটা হাইড্রোজেনকে থ্রো করলাম, থার্ডলি আরেকটা হাইড্রোজেনকে থ্রো করলাম। এভাবে থ্রো করতে করতে এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণটাকে বেশি বানায় দিচ্ছে। কিন্তু এখানে হাইড্রোজেন আয়নগুলোকে থ্রো করার পাশাপাশি আমি সেখানে কোনো নেগেটিভ আয়নকে থ্রো করি নাই। তার মানে এখানে যে পজিটিভ আয়নের পরিমাণ, সেই পজিটিভ আয়নের পরিমাণটা এই জায়গাটাতে বেশি হয়ে যাবে। সো পজিটিভ আয়নের পরিমাণটা এই জায়গাতে বেশি হওয়ার কারণে আলটিমেটলি তারা চাইবে যে কোনোভাবে নেগেটিভ আয়ন কোনোভাবে পাওয়া যায় কিনা, কারণ পজিটিভ আয়নগুলো অলওয়েজ তারা ট্রাই করে যে কোনো জায়গায় নেগেটিভ আয়ন আছে কিনা। তো তখন তারা তাদের যে নেগেটিভ আয়নগুলো, খেয়াল করো এই সেলের ভিতরের এই জায়গাটাতে দেখো নেগেটিভ আয়নের পরিমাণ বেশি হয়ে গেছে, অর্থাৎ এদিকে নেগেটিভ 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 নেগেটিভ, এদের সাথে যে পজিটিভগুলো ছিল সেগুলোকে আমরা বাইরে বের করে দিচ্ছি। সো এখন এই সবগুলোকে যে আমরা বাইরে বের করে দিচ্ছি, এখন এই সবগুলো যেহেতু পজিটিভ, ভিতরে যেহেতু নেগেটিভ, সো এখন এই সবগুলো বাইরের পজিটিভ আয়নগুলোর একটা টেন্ডেন্সি থাকবে তাদের ভিতরে চলে আসা। তার মানে তাদের একটা গতি সৃষ্টি হবে, গতি মানে হচ্ছে মোশন, তাদের একটা এই গতির জন্য একটা ফোর্স সৃষ্টি হবে, সেটাকে বলা হচ্ছে প্রোটন মোটিভ ফোর্স বা ইলেকট্রোমোটিভ ফোর্স। অর্থাৎ যেই ফোর্সের কারণে তারা এখন ভিতরে চলে আসতে চাইতেছে, যে ভিতর যেটার কারণে তারা কি করতে চাইতেছে, তারা অ্যাকচুয়ালি ভিতরে চলে আসতে চাইতেছে। ক্লিয়ার? তারা অ্যাকচুয়ালি ভিতরে চলে আসতে চাইতেছে। এখন খেয়াল করো, এখন এখানে আরও কয়েকটা প্যারামিটারের চেঞ্জ হয়েছে। কি প্যারামিটারের চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে এখানে তোমার পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়েছে। ইনিশিয়ালি আমরা দেখাইছিলাম যে সেখানে পটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে 0। ইনিশিয়ালি এই জায়গাতেও পটেনশিয়াল ছিল 0, এই জায়গাতেও পটেনশিয়াল ছিল 0। এখন খেয়াল করো এই জায়গাতে কিন্তু চার্জের পরিমাণ এখন 0 না, কজ এখানে কতগুলো পজিটিভ আয়ন এখন অ্যাকিউমুলেট হয়েছে। অ্যান্ড অলসো এই জায়গায় চার্জের পরিমাণ 0 না, কজ এখানে অনেকগুলো নেগেটিভ আয়ন অ্যাকিউমুলেট হয়েছে, যে নেগেটিভগুলোকে প্রশমিত করার মতো কেউ নাই। দ্যাট মিনস এরা দুইটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট করছে। এরা দুইজন কি করছে? দুইটা ইলেকট্রিক ফিল্ড। এখন খেয়াল করো, তাহলে এটা একটা ইলেকট্রিক ফিল্ড, এটা একটা ইলেকট্রিক ফিল্ড যেখানে হচ্ছে পজিটিভ আয়ন আছে এক্সিস্ট করে, আর এটা হচ্ছে একটা এখানে হচ্ছে নেগেটিভ আয়নের পরিমাণ বেশি, এবং এটা হচ্ছে আর একটা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এখন এগেইন জিনিসটা চিন্তা করো, তুমি যদি অসীম দূরত্ব থেকে পজিটিভ আয়নকে, অসীম দূরত্ব থেকে যদি 1 কুলম্ব ধনাত্মক আধানকে এই তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে চাও, তাহলে তোমার অবশ্যই শক্তি খরচ করতে, এদিকে শক্তি খরচ করতে হবে না, এদিকে হচ্ছে তুমি শক্তি অলরেডি পাবা, আর এদিকে তোমার শক্তি খরচ করতে হবে। অর্থাৎ তুমি যদি অসীম দূরত্ব থেকে যদি এই ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা বিন্দুতে তুমি যদি কি করতে চাও, তুমি কোনো একটা বিন্দুতে যদি 1 কুলম্ব ধনাত্মক আধানকে আনতে চাও, তখন ধরো যে এদিকে তোমার নিজের কাজ করতে হবে, অর্থাৎ তোমার কাজ করতে হবে ধরো যে 10 জুল পরিমাণ তোমার এখানে কি করতে হবে? কাজ করতে হবে। আর এটা হচ্ছে বিভব, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য বিভব। এন্ড এইখানে যেটা হবে সেটা হচ্ছে এখানে যেহেতু সব নেগেটিভ আয়নের পরিমাণ বেশি, সো এখানে 1 কুলম্ব ধনাত্মক আধানকে আনতে তোমার কাজ করতে হবে না, বাট এখানে তুমি কাজ উল্টাভাবে পাবা। অর্থাৎ এখান থেকে এখানে আনতে গেলে তোমার যতটুকু কাজ করতে হবে সেটা হচ্ছে ধরো যে মাইনাস কাজ হবে, ঋণাত্মক কাজ হবে, কজ এখানে জাস্ট এটার মানে সরাসরি চলে আসতে হবে। সো এখানে যে বিভবের যে মানটা হবে, অর্থাৎ তুমি যতটুকু কাজ করতেছো সেটার মানটা হবে হচ্ছে নেগেটিভ, অর্থাৎ তোমার কাজ করতে হচ্ছে না, বরং তুমি কাজ পাচ্ছ। সো এখানে ধরো যে এটা হলো -10 জুল,
ক্লিয়ার? সো একটা হচ্ছে এখানে আনতে গেলে -10 জুল আর এখানে আনতে গেলে +10 জুল তোমার শক্তি খরচ করতে হইতেছে, এখানে আনতে গেলে তুমি -10 জুল শক্তি পাইতেছো। কিন্তু তুমি যদি এখন এই দুইটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে পটেনশিয়াল ডিফারেন্স আনো, ডিফারেন্স মানে কি পার্থক্য, আর পার্থক্য মানে কি ফার্স্ট রাশি মাইনাস প্রথম রাশি থেকে আমরা দ্বিতীয় রাশিকে কি করব, বিয়োগ করব, সেটাই তো পার্থক্য, তাই না? সো এখানে যদি আমরা প্রথম রাশি থেকে দ্বিতীয় রাশি বিয়োগ করি তাহলে আমরা পাবো প্রথম রাশি হচ্ছে 10, 10 থেকে যদি আমরা দ্বিতীয় রাশিটাকে বিয়োগ করি, দ্বিতীয় রাশিটা কত, -10, দ্যাট মিনস -10, তার মানে আমরা পাবো 10 -1 হচ্ছে +10 = 20। অর্থাৎ এই দুইটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে এখন তড়িৎ বিভব পার্থক্য হচ্ছে 20। তার মানে ইনিশিয়ালি তাদের মধ্যে কোনো পটেনশিয়াল ডিফারেন্স ছিল না, কোনো বিভব পার্থক্য ছিল না, কিন্তু এখন সেইখানে 20 মানের একটা বিভব পার্থক্য এক্সিস্ট করতেছে বা পটেনশিয়াল ডিফারেন্স এক্সিস্ট করতেছে। দিস পটেনশিয়াল ডিফারেন্স ইজ কল্ড পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, সবাই একটু বলো যে এই পটেনশিয়াল গ্রেডিয়েন্ট কি সেটা বুঝছো কিনা। এটা আমি চাচ্ছি যে পটেনশিয়াল গ্রেডিয়েন্ট তোমরা বুঝছো কিনা। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, সো এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পিএইচ গ্রেডিয়েন্ট, এটা যদি না বুঝো তাহলে এই থিওরি তুমি বুঝবা না যে কিভাবে অ্যাকচুয়ালি বাহির থেকে আয়নগুলো শোষিত হয়। ক্লিয়ার? আমি জাস্ট এই কনফার্মেশনটা যাচ্ছি। দেখি অ্যাকচুয়ালি আমার কথা বইলা শেষ করার অনেকটা পরে ওইখানে যায় তোমার কি বলে, মানে এইখানে আসে আর কি। না মামা ক্লাস শেষ না। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট কে বুঝছো কিনা? ওকে, 100% ক্লিয়ার না? ওকে, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, সো পটেনশিয়াল, দ্যাট ইজ কল্ড পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। শুধুমাত্র এখানে পটেনশিয়ালের চেঞ্জ হয় না, আরও কিছু প্যারামিটারের চেঞ্জ হয়েছে। তার মধ্যে একটা প্যারামিটার হচ্ছে পিএইচ। এখানে পিএইচ গ্রেডিয়েন্টও সৃষ্টি হয়েছে। ইনিশিয়ালি খেয়াল করো, ইনিশিয়ালি দুইটার মধ্যেই যতগুলা হাইড্রোজেন আয়ন ছিল ঠিক ততগুলা OH মাইনাস আয়ন ছিল। দ্যাট মিনস ভিতরের দিকে যতগুলা হাইড্রোজেন আছে ততগুলা OH মাইনাস আছে, সো হাইড্রোজেন আয়ন এক্সট্রা নাই, সো সেখানে পিএইচ ছিল 0। সো বাহিরের এখানে যেই তোমার পিএইচ 0 না, পিএইচ হচ্ছে 7 ছিল, যেহেতু পানি ছিল, পানির পিএইচ কত, 7। ক্লিয়ার? সো এখানে ছিল পিএইচ 7, এখানেও ছিল পিএইচ 7, কজ এখানেও পানি ছিল, অর্থাৎ H+ OH মাইনাস আয়ন ছিল, এখানেও সবগুলা H+ এবং OH মাইনাস আয়ন ছিল। দ্যাট মিনস এখানে যে পিএইচ এর যে ডিফারেন্স যদি আমি ধরতাম তাহলে ডিফারেন্স পাইতাম হচ্ছে 0, কজ বাইরে হচ্ছে 7, ভিতরে হচ্ছে 7, অর্থাৎ পিএইচ ছিল 0। বাট এখন যেটা হলো সেটা হচ্ছে ভিতরের দিকে আমি H+ না রেখে সকল H+ কে আমি বাহিরের দিকে থ্রো করছি, অর্থাৎ এইদিকে এক্সট্রা H+ এর পরিমাণ বেশি হয়ে গেছে। এক্সট্রা H+ এর পরিমাণ কি হয়ে গেছে, বেশি হয়ে গেছে। আর আমরা এটা বলতে পারি যে এইদিকে H+ এর পরিমাণ বেশি হওয়া মানে, এইদিকে H+ এর পরিমাণ বেশি হওয়া মানে সেই দিকে তোমার কি H+ এর পরিমাণ বেশি হওয়া মানে সেই দিকের অ্যাসিডিটি বেড়ে যাওয়া। কি বেড়ে যাওয়া? অ্যাসিডিটি বেড়ে যাওয়া, কজ অ্যাসিড মানে হচ্ছে যে সেখানে হাইড্রোজেন আয়ন এক্সিস্ট করতেছে, তাই না? সো এদিকে যেহেতু হাইড্রোজেন আয়ন এক্সিস্ট করতেছে, সো এখানে অ্যাসিডিটি বেড়ে গেছে, সো এখানে যে পিএইচ আছে সেই পিএইচ 7 থেকে অনেক নিচে নেমে যাবে, অর্থাৎ নিউট্রাল পিএইচ কত, 7 থেকে অনেক নিচে নেমে যাবে। অথবা আমরা এভাবে চিন্তা করতে পারি পিএইচ = লগ হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। এখন খেয়াল করো, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যদি তুমি বাড়াও তাহলে এখানে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বাড়ালে এখানে এই মানটা আসবে হচ্ছে একটা বাড়তি মান এবং এটার আগে নেগেটিভ, দ্যাট মিনস মানটা তত ছোট। বা এভাবে না চিন্তা করে খুব ইজিলি চিন্তা করো যে এখানে হাইড্রোজেন আয়নের পরিমাণ বেড়ে গেছে মানে সেটা অ্যাসিডিটি হয়েছে। অ্যাসিড মানে পিএইচ 7 থেকে কম, বা যত কম হবে তার অ্যাসিডিটি তত বেশি। দ্যাট মিনস এইদিকে পিএইচ অনেকটা কমে গেছে, ড্রপ করছে, অ্যান্ড এইদিকে পিএইচ অনেকটা বেড়ে গেছে, কজ এদিকে ক্ষারের পরিমাণ বেশি। OH মাইনাস যারা দান করে তারা হচ্ছে কি ক্ষার, সো এদিকে যদি OH মাইনাস এক্সিস্ট করতেছে, সো সেটা হচ্ছে কি ক্ষার। ক্ষার হওয়ার কারণে সেখানে যে পিএইচ এর পরিমাণ, সেই পিএইচ এর পরিমাণ বেড়ে গেছে, কজ আমরা জানি যে নিউট্রাল 7 থেকে যত বেশি হবে তত সে বেশি ক্ষার। সো এখানে পিএইচ এর পরিমাণ বেড়ে গেছে অ্যান্ড এখানে পিএইচ এর পরিমাণ কমে গেছে। ইনিশিয়ালি পিএইচ ছিল 7, কজ দুইখানেই পানি ছিল, তো ইনিশিয়ালি আমরা ডিফারেন্স পাইছিলাম 7 - 7 পাইছিলাম হচ্ছে 0। কিন্তু এখন যেটা হয়েছে এখান থেকে মানটা কমে গেছে, তো অর্থাৎ এই মানটাকে আমরা ধরতে পারি, ধরো কমে হয়েছে এটা 4, আর এখান থেকে মানটা বেড়ে গেছে, সো এখানে 7 থেকে আমরা ধরলাম যে 10। সো এটা যদি 10 হয় তাহলে 10 - 4 = 6, অর্থাৎ এখন এইদিকে তোমার একটা পিএইচ এর ডিফারেন্স এক্সিস্ট করতেছে। দিস পিএইচ ডিফারেন্স ইজ কল্ড পিএইচ গ্রেডিয়েন্ট। এই জিনিসটা বুঝছো কিনা? পিএইচ গ্রেডিয়েন্ট বোঝা গেছে কিনা? জাহিদুল সৌরভ ভাইয়া, সো নাইস টু সি ইউ ব্রাদার, থ্যাংক ইউ।
আচ্ছা, তো এখন এই জিনিসটা বুঝতে পারছো কিনা যে এখানে একটা পিএইচ এর গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়েছে, দ্যাট ইজ কল্ড পিএইচ গ্রেডিয়েন্ট। ক্লিয়ার? সো পিএইচ গ্রেডিয়েন্ট অ্যান্ড পটেনশিয়াল গ্রেডিয়েন্ট, এই দুইটা টার্ম যদি ক্লিয়ার থাকে দ্যাটস এনাফ। এই প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট তুমি বুঝা ফেলবা। ওকে, ক্রিস্টাল ক্লিয়ার? আমি চাই বইয়ের প্রত্যেকটা লাইন ক্রিস্টাল ক্লিয়ার হোক, প্রত্যেকটা লাইন ক্রিস্টাল ক্লিয়ার হোক। যারা ক্লাসের শেষ পর্যন্ত থাকবে তারা অনেক কিছু শিখতে পারবে। ওকে, সো দ্যাট ইজ কল্ড পিএইচ গ্রেডিয়েন্ট। খেয়াল করো আরেকটা প্যারামিটারে চেঞ্জ হয়েছে, নট অনলি পিএইচ, আরেকটা প্যারামিটারে চেঞ্জ হয়েছে, দ্যাট ইজ কল্ড কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। ভিতরে ইনিশিয়ালি হাইড্রোজেন আয়নের যতটুকু কনসেন্ট্রেশন ছিল বা বাহিরে হাইড্রোজেন আয়নের যতটুকু কনসেন্ট্রেশন ছিল, এখন এই বাহিরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বেশি, আর এদিকে ভিতরে হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা কম। অর্থাৎ বাহিরে এদিকে তোমার কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা বেশি হয়ে গেছে, ভিতরে কম হয়ে গেছে, একটা সাইডে বেশি মান আর একটা সাইডে কম মান, অর্থাৎ তাদের মধ্যে একটা ডিফারেন্স বা পার্থক্য এক্সিস্ট করবে। অ্যান্ড এই যে কনসেন্ট্রেশনের ডিফারেন্স বা ঘনত্বের ডিফারেন্স, এটাকে বলা হচ্ছে কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা ঘনত্ব আনতি। একজন স্টুডেন্ট আমাকে কোশ্চেন করছিল যে ভাই ঘনত্ব আনতি মানে কি? আনতি মানে হচ্ছে তোমার ডিফারেন্স। যদি কোনো দুইটা জায়গার মধ্যে আমি কোনো একটা প্যারামিটারের সেখানে ডিফারেন্স পাই, তখন সেখানে আমি বলে দিব যে সেটা হচ্ছে আনতি বা গ্রেডিয়েন্ট। অর্থাৎ ইনিশিয়াল আমি পিএইচ এর ডিফারেন্স পাইছি, সরি পটেনশিয়ালের ডিফারেন্স পাইছি, সো দ্যাট ওয়াজ কল্ড পটেনশিয়াল ডিফারেন্স অর পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা বিভব আনতি। ঠিক আছে? আর সেখানে তারপরে কিসের ডিফারেন্স পাইছি? পিএইচ এর ডিফারেন্স। সো সেইখানে যেহেতু পিএইচ এর ডিফারেন্স পাইছি, সো সেটা হচ্ছে পিএইচ গ্রেডিয়েন্ট বা পিএইচ কি আনতি। তারপরে কি কনসেন্ট্রেশনের ডিফারেন্স পাইছি, সো দ্যাট ইজ কল্ড কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট বা কি ঘনমাত্রার আনতি বা ঘনত্ব আনতি। ক্লিয়ার? আচ্ছা, একজনের কোয়েশ্চেন যে আচ্ছা ভাই সব বুঝছি, বাট এইচ আয়ন খালি বাইরে গেল কেন? এইচ আয়ন খালি বাইরে গেল কেন একটু পরে বুঝবা। যে আমাদের টার্গেট হচ্ছে বাহির থেকে কিছু আয়নকে ভিতরের দিকে শোষণ করা। আমাদের টার্গেট হচ্ছে কি বাহির থেকে ভিতরের দিকে কিছু আয়নকে শোষণ করা। এই কারণে আমরা এইচ প্লাসকে বের করছি, একটা টেকনিক্যাল একটা ওয়ে, একটু পরে বুঝা যাবা কেন আমরা এইচ প্লাসকে বের করলাম, কেন আমরা ওইচ মাইনাসটাকেও বের করলাম না। ওইচ মাইনাস কিন্তু একটু পরে বের হবে, বাট ইনিশিয়ালি আমরা একটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করছি, কয়েকটা গ্রেডিয়েন্ট ক্রিয়েট করছি, দ্যাট ওয়াজ কল্ড কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট, পিএইচ গ্রেডিয়েন্ট অ্যান্ড পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। অ্যান্ড সবগুলাকে একসাথে বলা হবে হচ্ছে তোমার ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। সবগুলোকে একসাথে কি বলা হবে? সবগুলোতে, অর্থাৎ এখানে কয়েকটা প্যারামিটার চেঞ্জ হয়েছে, কয়েকটা প্যারামিটারকে বলা হচ্ছে কি তোমার, খেয়াল করো, কয়েকটা প্যারামিটারকে বলা হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল, খেয়াল করো, ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পটেনশিয়াল সবগুলোকে একসাথে বলা হবে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। কেন ইলেকট্রো বলা হলো? কারণ যে ভাই পটেনশিয়াল শব্দটা আমরা ইলেকট্রিসিটিতে পড়ে আসছি, বিভব এটা হচ্ছে একটা তড়িতের বিষয়। সো এখানে একটা তড়িতের জিনিস সৃষ্টি হচ্ছে, গ্রেডিয়েন্ট সৃষ্টি হচ্ছে, তো দ্যাট ইজ আন্ডার ইলেকট্রো। ক্লিয়ার? তারপরে কেমিক্যাল কেন বললাম? কারণ পিএইচ বিষয়টা হচ্ছে কেমিস্ট্রির বিষয়, অ্যান্ড এটা হচ্ছে একটা কেমিক্যাল বিষয়, অ্যান্ড অলসো সেখানে তোমার কনসেন্ট্রেশন বা ঘনত্ব হচ্ছে এটা হচ্ছে কেমিস্ট্রির বিষয়। ক্লিয়ার? সো এটা যেহেতু পিএইচ এবং কনসেন্ট্রেশন এটা যেহেতু কেমিক্যাল প্যারামিটার, ঠিক আছে। আর এখানে তোমার পটেনশিয়ালটা যেহেতু কিসের প্যারামিটার ভাইয়া? ইলেকট্রিসিটির প্যারামিটার। সো দিস অল গ্রেডিয়েন্ট আর কালেকটিভলি কল্ড ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। দ্যাট মিনস এখানে এই এটিপিএস পাম্পের সহায়তায়, এটিপিএস এনজাইমের সহায়তায় এটিপিকে ভেঙে ভেঙে এই পাম্পটা হাইড্রোজেন আয়নকে বাইরে বের করছিল। এই হাইড্রোজেন আয়নকে বাইরে বের করার কারণে বাইরে এবং ভিতরের মধ্যে একটা ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্রিয়েট হয়েছে, বা আমরা বলতে পারি এদিকে হাইড্রোজেন আয়নগুলার ভিতরে ঢুকে যাওয়ার একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে, বা এখানে তাদের একটা প্রোটন মোটিভ ফোর্স বা ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট হয়েছে। এই পর্যন্ত বোঝা গেছে কিনা? প্রোটন মোটিভ ফোর্স বা ইলেকট্রোমোটিভ ফোর্স ক্রিয়েট হয়েছে, অর্থাৎ হাইড্রোজেন আয়নগুলো বাহির থেকে এখন চাইতেছে কোন দিকে চলে আসতে? ভিতরের দিকে চলে আসছে। হাইড্রোজেন আয়নগুলো কি চাইতেছে? বাহির থেকে ভিতরের দিকে চলে আসতেছে। এখন হবে আসল খেলা, এখন হবে আসল খেলা। খেয়াল করো, এখন হবে আসল খেলা, ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এই জিনিসটা বুঝছো কিনা কমেন্ট করো। এখন আমি বুঝাই যা এখন কি হবে। ওকে, ক্লিয়ার? ওকে, 100% ক্লিয়ার না? ওকে, সো এখন খেয়াল করো, ইয়েস অল ক্লিয়ার। এখন খেয়াল করো, এই জিনিসটা মাথায় রাখো যে এই হাইড্রোজেন আয়নের টেন্ডেন্সি ক্রিয়েট হয়েছে এখন ভিতরে ঢোকার, অর্থাৎ তাদের মধ্যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স বা প্রোটন মোটিভ ফোর্স ক্রিয়েট হয়েছে। এখন এই হাইড্রোজেন আয়নগুলো চাইবে ভিতরের দিকে ঢুকতে, হাইড্রোজেন আয়নগুলো কি চাইবে? ভিতরের দিকে ঢুকতে। বাট এই হাইড্রোজেন আয়নগুলা
ইচ্ছা করলে ভিতরের দিকে ঢুকতে পারবে না, কজ এখানে যে ব্যারিয়ারটা আছে সেই ব্যারিয়ারটা হাইড্রোজেন আয়ন ঢুকার জন্য মানে হাইড্রোজেন আয়নকে ঢুকতে অনুমতি দেয় না। এখানে যে সেল মেমব্রেনের যে ব্যারিয়ারটা আছে সেই সেল মেমব্রেনের ব্যারিয়ারটা হাইড্রোজেন আয়নকে ভিতরের দিকে ঢুকার অনুমতি দেয় না। তো তখন যেটা হয় সেটা হচ্ছে এই বাইরের দিকে বা এই সেলের মধ্যে কিছু পরিমাণ বাহক থাকে, কিছু পরিমাণ কি থাকে, বাহক থাকে বা কেরিয়ার থাকে। ধরো এটা হচ্ছে একটা কেরিয়ার, এটা হচ্ছে একটা বাহক বা কেরিয়ার। সো এখন এই কেরিয়ারটা যেটা করতে পারে সেটা হচ্ছে এই হাইড্রোজেন আয়নটাকে এই মেমব্রেনটাকে পার করে ভিতরের দিকে আনতে পারে। সো এটা হচ্ছে একটা বাহক, এটা হচ্ছে ধরো একটা গাড়ি, এইটার ভিতরে ইনিশিয়ালি কি করে হাইড্রোজেন আয়নটা উঠা বসে, যে আমি এখন ভিতরের দিকে ঢুকতে চাই। সো হাইড্রোজেন আয়নটা এই কেরিয়ারটার ভিতরে হচ্ছে বসে, হাইড্রোজেন আয়নটা কি করে এই কেরিয়ারটার ভিতরে বসে বা এই বাহকটার ভিতরে বসে। অ্যান্ড এই হাইড্রোজেন আয়নটা তখন চায় কি যে আমার যেহেতু নেগেটিভ আয়ন দরকার, তখন এই নেগেটিভ আয়ন দরকার, তো আমি ভিতরে ঢুকে যাব। বাট টেকনিক্যালি এই জায়গায় কি হয়, হাইড্রোজেন আয়নের কি দরকার, নেগেটিভ আয়ন দরকার। অ্যান্ড কেরিয়ারটার মধ্যে যখন হাইড্রোজেন আয়ন উঠবে তখন এই কেরিয়ারটা কি করবে, আর একটা নেগেটিভ আয়নকে বাহির থেকে, ধরো বাহির থেকে সে একটা কোনো একটা নেগেটিভ আয়নকে সে করলো, জাম্প দিয়ে উঠা পড়বে নেগেটিভ আয়ন। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম যে পজিটিভ আয়ন যখন ভিতরের দিকে ঢুকতে চায়, সো পজিটিভ আয়নকে যেহেতু নেগেটিভ আয়ন অ্যাট্রাক্ট করে, সো পজিটিভ আয়নের পিছনে পিছনে নেগেটিভ আয়নের ভিতরে ঢুকে পড়ে। অর্থাৎ বাইরে ধরো যে বিভিন্ন নেগেটিভ আয়ন আছে, নেগেটিভ আয়ন কি কি, ধরো যে এদিকে ক্লোরাইড আয়ন আছে, Cl মাইনাস আয়ন আছে, বাইরে কি আয়ন আছে, Cl মাইনাস আয়ন। সো আমরা কি চাই যে এই আমরা Cl মাইনাস, আমরা এদিকে তো ইনিশিয়ালি তো অনেকগুলো আয়ন দেখাচ্ছি না, এদিকে তো সব আয়ন আছে, ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম সব ধরনের আয়ন আছে। দেন এইখানে ধরো যে বিভিন্ন ক্লোরাইড আয়ন আছে, এদিকে ধরো যে তোমার NO3 মাইনাস আয়ন আছে, NO3 মাইনাস আয়ন আছে। অর্থাৎ অনেক অনেক নেগেটিভ আয়ন এক্সিস্ট করতেছে। সো এখন খেয়াল করো, যখনই এখানে H প্লাসটা ভিতরের দিকে ঢুকতে চাইলো, সো যখনই H প্লাসটা কেরিয়ারটা, ধরো H প্লাসটা যখন জাম্প দিয়ে এই গাড়িটার উপর উঠে গেল, তখন এই Cl মাইনাস বললো আরে ভাই তুমি তো পজিটিভ, আমি হচ্ছে নেগেটিভ, আমি একটু গাড়িটার মধ্যে উঠি। তখন Cl মাইনাস কি করলো, Cl মাইনাস এই গাড়ির মধ্যে উঠে গেল। অর্থাৎ Cl মাইনাস এই কেরিয়ার বা এই বাহকের মধ্যে উঠে গেল। অ্যান্ড এই বাহকটা এখন আস্তে 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 ভিতরের দিকে আসলো। আর বাহকটা যখন আস্তে 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 ভিতরের দিকে আসলো, বাহকটা এই বাহকটা কি করলো, এই বাহকটা অ্যাকচুয়ালি এখন H প্লাস আর Cl মাইনাস দুইটাকে নিয়ে সে ভিতরের দিকে আসলো, সে ভিতরের দিকে কি করলো, আসলো। তো এখানে হচ্ছে তোমার H প্লাস, এখানে হচ্ছে H প্লাস আর হচ্ছে Cl মাইনাস। তখন যেটা হবে, এখান থেকে একটা OH মাইনাস বের হয়ে চলে গেল, কজ অলরেডি আমরা একটা Cl মাইনাস আয়নকে আমরা ঢুকায় ফেলছি। সো এখানে আমাদের যতটুকু একটা নেগেটিভ আয়নের দরকার ছিল, সো এখানে একটা নেগেটিভ আয়ন বাড়তি হয়ে যেত Cl মাইনাস আসলে, কারণ Cl মাইনাস বাইরের জিনিস ছিল, সেটা ভিতরে আসতেছিল, সো বাড়তি হয়ে যেত। সো আমরা যেটা করছি OH মাইনাসটাকে বের করে দিছি। তার মানে এখন যেটা হলো সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করো, এইদিকে অ্যানায়ন, বাহির থেকে অ্যানায়ন শোষিত হয়েছে কিসের মাধ্যমে, প্রোটনের মাধ্যমে। এন্ড সেইখানে প্রোটন এবং অ্যানায়ন সেম ডিরেকশনে তোমার শোষিত হয়েছে, সেম ডিরেকশনে। প্রোটন যেদিকে গেছে অ্যানায়ন সেদিকেই গেছে। এই পর্যন্ত বুঝছো কিনা একটু করো, কমেন্ট করো। আচ্ছা বাহকটা প্লিজ আবার একটু বলেন। ওকে ওকে শিওর, আমি আবার একটু রিভাইজ দিই, খেয়াল করো কাহিনীটা কি ঘটবে। এদিকে তো অনেক অনেক অ্যানায়ন আছে, তাই না, অনেক অনেক অ্যানায়ন এক্সিস্ট করতে হয়, যেমন ক্লোরাইড আয়ন, যেমন NO3 মাইনাস আয়ন, বিভিন্ন অ্যানায়ন। অ্যান্ড এই জায়গাটাতে যেটা হলো সেটা হচ্ছে এই জায়গায় ধরো যে একটা অ্যানায়ন ছিল, যখন এদিকে ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট এখানে ক্রিয়েট হবে, ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্রিয়েট হইলে এখানে যে বাহকগুলো আছে, বাইরে যে বাহকগুলো আছে সেই বাহকগুলো সক্রিয় হয়ে যায়। এবং বাহকগুলা যেই কাজটা করে সেটা হচ্ছে বাহকগুলা বাহির থেকে ভিতরের দিকে আয়ন প্রবেশে সহায়তা করে। অর্থাৎ ধরো যে তুমি একটা জায়গায় তুমি ঢুকতে চাও, বা ঢুকতে গেলে তুমি একা একা ঢুকতে পারবা না, ওই জায়গাটার ভিতরে ঢুকতে গেলে তোমার গাড়ি নিয়ে ঢুকতে হবে। অর্থাৎ তোমার একটা বাহক লাগবে যেটা দিয়ে তুমি ওই জায়গাটার ভিতরে ঢুকতে পারবা। ঠিক আছে, তো ব্যাপারটা হচ্ছে এরকম যে হাইড্রোজেন আয়নকে বের করে দিল এই পাম্পটা, কিন্তু হাইড্রোজেন আয়ন এখন ইচ্ছা করলে তার নিচ থেকে সে ভিতরের দিকে ঢুকতে পারবে না। তার একটা কেরিয়ারের উপর বসতে হবে, একটা বাহকের উপর বসতে হবে, সেই বাহকটা তাকে ক্যারি করে 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 ভিতরের দিকে আনবে। বাট এখানে যে বিষয়টা ঘটে সেটা হচ্ছে H প্লাসটা, খেয়াল করো H প্লাসটা যদি শুধুমাত্র H প্লাস যদি এখানে চলে আসতো, তাহলে যা মানে এটার কোনো আসলে ফায়দা ছিল না। আমরা H প্লাসকে বাইরে বের করলাম, H প্লাস আবার ভিতরে আসলো, ফায়দাটা কি হইলো, বাড়তি ফায়দাটা কি হলো, সেটা হচ্ছে H প্লাস যখন বাহকের মধ্যে উঠলো তখন চারপাশের অ্যানায়নগুলো দেখলো আরে H প্লাস যাইতেছে, H প্লাস হচ্ছে পজিটিভ। সো এই Cl মাইনাস কি করলো, তখন জাম্প দিয়ে এই বাহকের মধ্যে উঠে গেল, Cl মাইনাস কি করলো, জাম্প দিয়ে গাড়ির মধ্যে উঠে গেল। অর্থাৎ ধরো তোমার একটা গাড়ি, যে গাড়িটার মধ্যে তুমি নিজে দরজা দিয়ে একটা জায়গায় ঢুকতে চাও, গাড়ির মধ্যে
যখন এদিকে ইলেকট্রোপটেনশিয়াল কেমিক্যাল গ্রেডিয়েন্ট ক্রিয়েট হবে, ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট ক্রিয়েট হইলে এখানের যে H+ প্রোটন বাহকগুলো আছে, প্রোটন বাহক, ইনিশিয়ালি প্রোটন বাহকগুলো সেখানে সক্রিয় হয়ে যাবে, অ্যাক্টিভ হয়ে যাবে। আর প্রোটন বাহকগুলো যখন অ্যাক্টিভ হয়ে যাবে, প্রোটন বাহকগুলো যখন ভিতরের দিকে ঢোকার জন্য রওনা দিবে, তখন H+ আর এটা Cl- অর্থাৎ একটা পজিটিভ আর একটা নেগেটিভ, তারা দুজন হচ্ছে ফ্রেন্ড। সো এখানে যেটা করবে Cl- কি করবে, জাম্প দিয়ে গাড়িতে উঠা পড়বে। জাম্প দিয়ে গাড়িতে উঠা পড়ে তারা হচ্ছে দুইজনই আলটিমেটলি এখন ভিতরের দিকে চলে আসবে। আর ভিতরের দিকে আলটিমেটলি তাহলে আমরা কি গেইন করলাম, আমরা একটা H+ তো গেইন করলামই, তার পাশাপাশি আমরা একটা বাড়তি আয়ন গেইন করলাম, হুইচ ইজ Cl- আয়ন। এন্ড তার মানে কি আমরা বাহির থেকে বিভিন্ন অ্যানায়নকে কি করতে পারতেছি, শোষণ করতে পারতেছি। ক্লিয়ার? ও ব্লার হয়ে গেছে, ওকে 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 ওকে। আচ্ছা ব্লার হয়ে গেছে, একটু একটু অ্যাড করে দেখি, আমি দেখতেছি। না না, আমার এদিকে ঠিক বুঝাইতেছে, বাট এটা নেগেটিভ ব্লার রিয়েলি। একটু অ্যাড করো তোমরা, ঠিক হয়ে যাবে। ভাইয়া ডার্কনেস এভরিওয়্যার, কে লিখছিটা? অঙ্কু। আচ্ছা একটু অ্যাড করে ঠিক হয়ে যাবে, এখনই ঠিক হয়ে যাবে। একটু অ্যাড করে ঠিক হয়ে যাবে। বুঝলাম, অবস্থা খারাপ করে দেয়। এখন ঠিক হয়েছে মনে হয়, একটু দেখো তো এখন ঠিক হয়েছে কিনা। আল্লাহ, এখন হ্যাঁ এখন ঠিক হয়েছে, এখন ঠিক হয়েছে, খেয়াল করো এখন ঠিক হয়েছে কিনা, একটু কনফার্মেশন দাও। তাহলে আমি যেই পর্যন্ত আসছিলাম তোমরা এটা একটু বলো, কোন পর্যন্ত আসছিলাম সেখান থেকে আবার পড়াবো। আচ্ছা আমি কোন পর্যন্ত পড়াইছিলাম একটু বলো, আমার কোন পর্যন্ত পড়ানো অবস্থায় মানে তোমার ব্লার হয়েছে সেটা একটু বলো, তাহলে আমি সেখান থেকে পড়ানোটা শুরু করি। আচ্ছা আচ্ছা, আমি কোন পর্যন্ত পড়াইছিলাম এটা 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 একটু কনফার্মেশন দাও, কোন পর্যন্ত পড়াইছিলাম। বাহক আসার সময় নেগেটিভ চার্জ নিয়ে আসে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা তাহলে আমি আবার বলি। তাহলে ইনিশিয়ালি কি হয়, যখন তোমার ইলেকট্রোকেমিক্যাল পটেনশিয়াল গ্রেডিয়েন্ট এখানে ক্রিয়েট হয়, সো ইলেকট্রো পটেনশিয়াল কেমিক্যাল গ্রেডিয়েন্ট ক্রিয়েট হওয়ার কারণে কি করে, এখানে যে পজিটিভ আয়নগুলো আছে সেই পজিটিভ আয়নগুলো কি হয়, সরি এখানে বাহকগুলো কি আছে, বাহকগুলো সক্রিয় হয়। বাহকগুলো যখন সক্রিয় হয় তখন এই হাইড্রোজেন আয়ন এখানে জাম্পতে, হাইড্রোজেন আয়ন যখন জাম্পতে বসে তখন বাইরে একটা নেগেটিভ আয়ন দেখে, আরে দিস ইজ মাই ফ্রেন্ড, অ্যান্ড সে ভিতরে ঢুকতেছে। তখন এই ফ্রেন্ড কি করে, Cl- কি করে, এই গাড়ির ভিতরে ঢুকে পড়ে, অ্যান্ড গাড়িটা আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকে, দ্যাট মিনস ভিতরে এখন কি হয়, হাইড্রোজেন আয়ন অর্থাৎ প্রোটন এবং ক্লোরাইড আয়ন একসাথে শোষিত হইল। এবং এখানে যেহেতু আমরা একটা নেগেটিভ আয়ন অলরেডি নিয়ে আসছি, সো আমরা এখন কি করবো, OH- আয়নটাকে কি করবো, বের করে দিব। সো OH- আয়নটাকে আমরা বের করে দিই। তার মানে ইনিশিয়ালি এগেইন আরেকটা হাইড্রোজেন আয়ন কি করে, আরেকটা হাইড্রোজেন আয়ন ভিতরের দিকে ঢুকতে চায়, বিকজ এখন তাদের মধ্যে একটা ইলেকট্রোমোটিভ ফোর্স এখনো এক্সিস্ট করতেছে, এখন তাদের মধ্যে গ্রেডিয়েন্ট এক্সিস্ট করতেছে। সো গ্রেডিয়েন্ট এক্সিস্ট করার কারণে কি হলো, গ্রেডিয়েন্ট এক্সিস্ট করার কারণে কি হলো, আরেকটা H+ আয়ন কি করলো, আরেকটা বাহকের মধ্যে হচ্ছে তোমার এদিকে বসে পড়লো, আরেকটা বাহকের মধ্যে বসে পড়লো। যখন একটা H+ একটা বাহকের মধ্যে বসলো, তখন NO3- আয়ন দেখলো, আরেকটা টাইপের অ্যানায়ন দেখলো, আরে ভাই এদিকে তো H+ আছে, তখন এই NO3- আয়ন কি করলো, জাম্প দিয়ে গাড়ির মধ্যে উঠে পড়লো, অ্যান্ড সেটা হয়ে গেলো NO3- আয়ন। অ্যান্ড আস্তে আস্তে এই বাহকটা ভিতরের দিকে আসলো, অ্যান্ড ভিতরের দিকে আসার মাধ্যমে এটা হচ্ছে তোমার কি হলো, NO3- আয়ন শোষিত হলো, NO3- আয়ন কি হলো, শোষিত হলো। তার মানে এখানে যেটা হইতেছে, এখানে হচ্ছে তোমার এখানে হচ্ছে পজিটিভ আয়নগুলো আসতেছে, দেন এখানে NO3- আয়নও কি করতেছে, আসতেছে, ভিতরের দিকে আসতেছে। এগেইন আরেকটা পজিটিভ আয়ন আরেকটা নেগেটিভ আয়নকে নিয়ে আসবে, আরেকটা পজিটিভ আয়ন আরেকটা নেগেটিভ আয়নকে নিয়ে আসবে, আরেকটা পজিটিভ আয়ন আরেকটা নেগেটিভ আয়ন নিয়ে আসবে। তার মানে এখানে আমরা কি করি, অ্যাকচুয়ালি প্রোটনগুলোকে আমরা কেন বাহির করছিলাম, এটিপিএস পাম্প এত বোকা না, সে কেন
মানে সে কেন পজিটিভ আয়নটাকে বাইরে বের করছিল, কেন প্লুটনটাকে বাইরে বের করছিল? প্লুটন ইজ ওয়ান টাইপ অফ, ধরো যে আমরা বাহির থেকে ধরো যে ছেলে ভিতরে আনতে চাই, সো আমরা যেটা করলাম এইদিকে হচ্ছে বাইরের দিকে সুন্দরীদের থ্রো করলাম, সুন্দরী মেয়ে থ্রো করলাম। সো মেয়েগুলো যখন আসতে থাকলো তখন পিছনে পিছনে ছেলেগুলো আসতে থাকলো, এরকম টাইপ একটা ব্যাপার। যে এখানে এইচ প্লাসটাকে আমরা বাইরের দিকে থ্রো করলাম, দেন এইচ প্লাসের টেন্ডেন্সি ক্রিয়েট হলো ভিতরের দিকে আসার। এইচ প্লাসের যখন টেন্ডেন্সি ক্রিয়েট হলো ভিতরের দিকে আসার, তখন এইচ প্লাস পাশের যে নেগেটিভ আয়ন আছে সেই নেগেটিভ আয়নকে ধরে একসাথে তারা ভিতরে ঢুকে গেছে। এইভাবে আমরা বাহির থেকে কি করতে পারি, অ্যানায়নকে শোষণ করতে পারি। অ্যান্ড এখানে যে কাহিনীটা করতেছে সেটা হচ্ছে এখানে প্রোটন এবং অ্যানায়ন সেম ডিরেকশনে তারা শোষিত হইতেছে। তো যেহেতু তারা সেম ডিরেকশনে শোষিত হইতেছে, দেখো ট্রান্সপোর্টের কয়েকটা সিস্টেম আছে, দুইটা প্রসেসের ট্রান্সপোর্ট আছে, একটা হচ্ছে কো ট্রান্সপোর্ট আর একটা হচ্ছে কাউন্টার ট্রান্সপোর্ট। তোমরা যখন এইচএসসি জিওলজি চ্যাপ্টার 4-এ পড়ছিলে একটা জিনিস পড়ছিলা কিনা, যে লোহিত রক্তকণিকায় কি হয় ভাই, লোহিত রক্তকণিকায় বাইরের দিকে কি করে ভাই, বাইরের দিকে হচ্ছে তোমার HCO3- আয়ন বের হয়ে যায়। HCO3- আয়ন যখন বের হয়ে যায় তখন ভিতরের ইলেকট্রিসিটির সাম্যতা রক্ষার্থে বাহির থেকে হচ্ছে তোমার ক্লোরাইড আয়ন ভিতরের দিকে প্রবেশ করে। অর্থাৎ এই জায়গায় দুইটা আয়ন শোষিত হচ্ছে, বাট দুইটা আয়ন যে শোষিত হইতেছে সেই দুইটা নেগেটিভ আয়নগুলো যে শোষিত হচ্ছে সেই নেগেটিভ আয়নের দুইটা ডিরেকশন হচ্ছে অপোজিট। অর্থাৎ একটা আয়ন বাইরের দিকে যাচ্ছে আর একটা আয়ন কি করতেছে, তোমার ভিতরের দিকে আসতেছে। একটা আয়ন কি করতেছে, বাইরের দিকে যাচ্ছে আর একটা কি আসতেছে, ভিতরের দিকে আসতেছে। ক্লিয়ার? শিওর, ক্লোরাইড শিফট। ক্লিয়ার? সো এই ক্লোরাইড শিফটের মধ্যে কি হয়েছিল, বাইরের দিকে তাহলে কি করতেছিল, তোমার একটা নেগেটিভ আয়ন যাচ্ছিল আর একটা নেগেটিভ আয়ন ভিতরের দিকে প্রবেশ করতেছিল। অর্থাৎ সেইখানে দুইটা আয়নের যখন তারা ডিরেকশন হচ্ছে অপোজিট, অর্থাৎ একটা ঢুকতেছে আর একটা বাইরে হইতেছে, দ্যাট ইজ কল্ড কাউন্টার ট্রান্সপোর্ট। সো কাউন্টার ট্রান্সপোর্ট, আর এটাকে বলা হয় কো ট্রান্সপোর্ট। অর্থাৎ এইখানে এইচ প্লাস যে ডিরেকশনে ঢুকতেছে অ্যানাদার আয়ন, সেটা অ্যানায়ন হোক বা ক্যাটায়ন হোক, যাই হোক না কেন, অ্যানাদার আয়ন সেখানে তার সেম ডিরেকশনে ঢুকতেছে। সো সেম ডিরেকশনে ঢুকলে সেটাকে বলা হয় কো ট্রান্সপোর্ট, আর অপোজিট ডিরেকশনে ঢুকলে সেটাকে বলা হয় কাউন্টার ট্রান্সপোর্ট। সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট, কজ এখানে প্রোটন এবং অ্যানায়নগুলো সেম ডিরেকশনে, তোমার ইউনিডিরেকশনাল ওয়েতে তারা হচ্ছে সেম ডিরেকশনে তারা প্রবেশ করে। ক্লিয়ার? সো দ্যাট মিনস এটা হচ্ছে মেইন কাহিনী হচ্ছে এখানে কেন আমরা হাইড্রোজেনগুলোকে বাইরের দিকে থ্রো করছিলাম, বিকজ হাইড্রোজেন আয়নগুলোকে বাইরের দিকে থ্রো করছিলাম কারণ হাইড্রোজেন আয়নগুলো যাতে বাইরের যে নেগেটিভ আয়ন আছে সেই নেগেটিভ আয়নগুলোকে ভিতরে পুল করে নিয়ে আসতে পারে। দ্যাটস ওয়াই হাইড্রোজেন আয়নকে আমরা বাইরের দিকে থ্রো করছিলাম। তাহলে খেয়াল করো, দ্যাট ইজ কল্ড প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। অর্থাৎ প্রোটনের মাধ্যমে আমরা অ্যানায়নকে কি করতেছি, সেম ডিরেকশনে ট্রান্সপোর্ট করতেছি। এই পর্যন্ত বুঝছো কিনা প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট ক্লোজ? বাট বুঝছো কিনা, 100% বুঝছো কিনা সেটা একটু আমাকে কনফার্ম করো যে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। হ্যাঁ শিওর, এগুলা এতদিন কঠিন লাগতো কেন? সবই সহজ লাগে, বইয়ের প্রত্যেকটা, আমি বললাম না আমার কোনো না, এই জিওলজি হোক তারপর ভুটানে হোক, যাই হোক না কেন, আমি যেটাই পড়াবো সেটা হচ্ছে বইয়ের প্রত্যেকটা লাইন তোমাকে ক্লিয়ার করে দিব, একেবারে ক্লিয়ার। বুঝা গেছে? আন্ডারস্টুড? মানে এখন পর্যন্ত আমি জিওলজি অ্যান্ড ভুটানের উপর প্রায় 140 ঘন্টার ভিডিও করছি, জাস্ট তোমাদের বইয়ের উপরে 140 ঘন্টা, ভাবতে পারো? জাস্ট এই কারণে আমার ভিডিওর ডিউরেশন এত বড় এক একটা ভিডিও। কজ হচ্ছে এটা যে এখানে আমি বইয়ের প্রতিটা লাইন ধরাই দিচ্ছি, প্রতিটা লাইনের ভিজুয়ালাইজেশন তোমার কাছে পারফেক্ট ভিজুয়ালাইজেশন থাকবে। ক্লিয়ার? ওকে, বুঝতে পারছো? তাহলে আমরা এখন যাবো হচ্ছে নিষ্ক্রিয় পরিশোষণে। ও আচ্ছা, লেসিথিন বাহক ধারণাটা বাকি আছে, লেসিথিন কেরিয়ার কনসেপ্ট। ক্লিয়ার? সো আমরা এখন দেখবো হচ্ছে লেসিথিন কেরিয়ার কনসেপ্ট কি। সো এখন খেয়াল করো, এটাকে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট বা সক্রিয় পরিশোষণ কেন বলা হয়? কারণ এখানে আমরা শক্তি খরচ করতেছি, এটিপি খরচ করে বাইরে হাইড্রোজেন আয়নকে থ্রো করতেছি, ভিতরের দিকে নেগেটিভ আয়নকে আনতেছি। ক্লিয়ার? ওকে 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 আচ্ছা, এখন খেয়াল করো, এখন আমরা যেটা দেখবো সেটাকে বলা হচ্ছে লেসিথিন কেরিয়ার কনসেপ্ট। ক্যাপশন দাও, লেসিথিন কেরিয়ার কনসেপ্ট বা লেসিথিন বাহক ধারণা। লেসিথিন কেরিয়ার কনসেপ্ট বা লেসিথিন বাহক ধারণা। লেসিথিন কেরিয়ার কনসেপ্ট বা লেসিথিন বাহক ধারণা। লেসিথিন কি? আমি ইনিশিয়াল কোয়েশ্চেন করলাম যে হোয়াট ইজ লেসিথিন, লেসিথিন বলতে কি বোঝায়, একটু কমেন্ট একটু জানায় দাও যে লেসিথিন কি। আর আমি এখানে চিত্রগুলো একটু আঁকা ট্রাই করি।
এটা হচ্ছে একটা মূল। করো এদিকে একটা সেল, জাস্ট একটা সেলকে আমরা এদিকে আলাদা করে দেখাবো। এদিকে আচ্ছা, লেসিথিন কি সেটা বলো তো, কেউ তো আনসার এখন দেয় না। লেসিথিন, হোয়াট ইজ লেসিথিন? লেসিথিন কি? শিওর, লেসিথিন এক ধরনের ফসফোলিপিড। লেসিথিন কি এক ধরনের ফসফোলিপিড। ওকে, এই কে বলে আয়ন? আয়ন না রে ভাই, লেসিথিন এক ধরনের ফসফোলিপিড। ক্লিয়ার, খেয়াল করো, লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড। আমরা জানি যে একটা কোষের সেল মেমব্রেন বা কোষ মেমব্রেন গঠিত হয়েছে হচ্ছে তোমার ফসফোলিপিড দ্বারা। কি দ্বারা? ফসফোলিপিড দ্বারা। এবং সেটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত হয়েছে। তোমরা সেটা ফ্লুইড মোজাইক মডেলে কিন্তু পড়ে আসছো, বুটানি চ্যাপ্টার 1-এ। বুটানি চ্যাপ্টার 1-এ। এখন খেয়াল করো, আমি যদি তোমাকে একটা নর্মাল, আচ্ছা একটা নর্মাল কোয়েশ্চেন করি এই চ্যাপ্টারের বাইরে, ফার্স্ট চ্যাপ্টার থেকে, বুটানি ফার্স্ট চ্যাপ্টার থেকে যদি একটা নর্মাল কোয়েশ্চেন করি যে ফ্লুইড মোজাইক মডেল বা যে কোনো তুমি মডেল দেখছো কিনা, যে কোনো মডেল দেখো, ফ্লুইড মোজাইক মডেল, দেন হচ্ছে তোমার আদার্স মডেল যেগুলো ছিল, যে সেল মেমব্রেন কীরকম, সেগুলো সম্পর্কে যে যতগুলো মডেল ছিল সবগুলো মডেলে দেখবা একটা জিনিস কমন ছিল। সেই কমনটা হচ্ছে যে ফসফোলিপিড হচ্ছে দ্বিস্তরী থাকবে, ফসফোলিপিড বাইলেয়ার থাকবে, বাইলেয়ার অবস্থায় থাকবে। আমার কোয়েশ্চেন হচ্ছে ভাইয়া, একটা কোষ মেমব্রেন যখন গঠিত হয় তখন সেখানে যে ফসফোলিপিডটা আছে সেই ফসফোলিপিডটা কেন 2টা স্তরে সজ্জিত থাকে? তারা কেন 3টা স্তরে সজ্জিত থাকতে পারলো না? অর্থাৎ সেখানে কেন দ্বিস্তরে একটা ফসফোলিপিড গঠিত হয়, কেন সেখানে ত্রিস্তরে হইল না? অথবা সেটাকে যদি বলি, তোমরা দেখবা যে ফ্লুইড মোজাইক মডেলটা যখন বর্ণনা দেয় তখন বলছে যে ফসফোলিপিডের যে হ্যাডগুলো আছে সেই হ্যাডগুলো থাকে একদিকে আর ল্যাজগুলো থাকে হচ্ছে মুখোমুখি অবস্থায়। সো আমি যদি এখন কোয়েশ্চেন করি যে ভাই কেন ল্যাজগুলো মুখোমুখি অবস্থায় থাকে, কেন আমাদের সেল মেমব্রেনটা এরকমভাবে গঠিত হয়? আচ্ছা, নিপু বলছে যে ফসফোলিপিড বাইলেয়ার। আমার কোয়েশ্চেন হচ্ছে যে ভাই কেন ফসফোলিপিড বাইলেয়ার্ড অবস্থায় থাকে? 2টা লেয়ারে কেন ফসফোলিপিড থাকে? ফসফোলিপিড একটা লেয়ারে থাকলে সমস্যাটা কি ছিল? সেল মেমব্রেনের ফসফোলিপিড একটা লেয়ারে থাকতে কি সমস্যাটা ছিল? ওকে, আমি আনসারটা দিই। সেটা হচ্ছে, তোমরা জানো যে ফসফোলিপিডের হচ্ছে 2টা প্রান্ত থাকে। একটা হচ্ছে ফসফোলিপিডের একটা প্রান্ত হচ্ছে তোমার হেড, যেটা হচ্ছে পোলার, অর্থাৎ যেটার মধ্যে চার্জ এক্সিস্ট করে, নেগেটিভ অর পজিটিভ চার্জ এক্সিস্ট করে। আর যে টেইল আছে সেই টেইলটার মধ্যে কোনো চার্জ এক্সিস্ট করে না, অর্থাৎ এটা হচ্ছে তোমার নন পোলার। সো এখানে যে পোলার পোর্শন আছে, হেড যে পোলার পোর্শন, সেই পোলার পোর্শনটা রিয়েলি পানিতে দ্রবীভূত হবে। কারণ কি? পানি হচ্ছে একটা পোলার যৌগ, কারণ সেখানে H+ ও H- একটা ব্যাপার স্যাপার আছে। সো এখানে প্লাস মাইনাস একটাকে অ্যাট্রাক্ট করে সেখানে দ্রবীভূত হবে। দ্যাট মিনস এইটার হ্যাডটাকে বলা হয় হচ্ছে তোমার হাইড্রোফিলিক। হ্যাডটাকে কি বলা হয়? হাইড্রোফিলিক। অর্থাৎ ফিলিক মানে কি? প্রিয় বা আকর্ষী, আর হাইড্রো মানে হচ্ছে পানি। সো এই হ্যাডটা হচ্ছে পানিকে আকর্ষণ করে। বাট এই যে তোমার যেই এখানের যে টেলগুলো আছে বা ল্যাজগুলো আছে সেটা হচ্ছে হাইড্রোফোবিক, অর্থাৎ সেটা হচ্ছে পানি বিকর্ষী। কথা হচ্ছে সেটার মধ্যে কোনো চার্জ এক্সিস্ট করে না। তো চার্জ এক্সিস্ট না করলে সেটা পানিতে দ্রবীভূত হবে না। ল্যাজটা কি? তোমার হাইড্রোফোবিক। ফোবিক মানে হচ্ছে বিকর্ষী। তুমি জানো যে আমাদের যে জলাতঙ্ক রোগ, সেই জলাতঙ্ক রোগের মেডিকেল টার্ম হচ্ছে কি? হাইড্রোফোবিয়া, তাই না? সেটার নাম কি? হাইড্রোফোবিয়া। কেন জলাতঙ্ক রোগের এর নাম হাইড্রোফোবিয়া? জলাতঙ্ক রোগ হওয়ার পরে তুমি পানি খাইতে গেলে তোমার গলায় এরকম ভাবে চাপ দিয়ে ধরবে, অর্থাৎ পানি খাইতে গেলে তোমার গলার মধ্যে স্পাজম হবে, অর্থাৎ তুমি খাইতে পারবে না ঠিক মতো পানি, অ্যান্ড তোমার সেখানে খুব বেশি যন্ত্রণার সৃষ্টি হবে। দ্যাটস ওয়াই জলাতঙ্কের রোগীরা সেখানে পানি খাইতে হচ্ছে ভয় পায়। তাদের পিপাসা লাগে, বাট পিপাসা লাগলেও তারা পানি খাইতে ভয় পায়, কারণ পানি যখনই গলা দিয়ে যাইতে চাইবে তখনই গলার যেই তোমার নালী আছে সেই নালী হচ্ছে সংকুচিত হয়ে যেতে চায়। সো পানি মনে হয় যে এদিকে আটকে গেছে টাইপ একটা অবস্থা সৃষ্টি হয়। সো দ্যাটস ওয়াই, যেহেতু তাদের জলের প্রতি একটা আতঙ্ক সৃষ্টি হয় পানি খাইতে গিয়ে, দ্যাটস ওয়াই সেটাকে বলা হয় হাইড্রোফোবিয়া। হাইড্রো মিনস হচ্ছে পানি, আর ফোবিয়া মিনস হচ্ছে যে আমরা সেটার প্রতি বিকর্ষী। দ্যাটস ওয়াই এখানে যে টেলগুলো আছে সেই টেলগুলো হচ্ছে হাইড্রোফোবিক। এখান থেকে আসছে, খেয়াল করো। হাইড্রো মিনস হচ্ছে পানি, ফোবিক মিনস হচ্ছে বিকর্ষী। অর্থাৎ এদের মধ্যে যেহেতু কোনো পজিটিভ নেগেটিভ আধান এক্সিস্ট করে না, চার্জ এক্সিস্ট করে না, সো দ্যাটস ওয়াই সেটা হচ্ছে হাইড্রোফোবিক। দ্যাটস ওয়াই সেটাকে হাইড্রোফোবিক। এটা পানিতে দ্রবীভূত হবে না। পানি হচ্ছে একটা পোলার যৌগ, এই পোর্শনটা হচ্ছে অপোলার। সো পোলার যৌগে অপোলার জিনিস দ্রবীভূত হবে না, দ্যাট ইজ নর্মাল। অর্থাৎ এটা হচ্ছে পানি বিকর্ষী। সো তোমরা জানো কিনা আমাদের প্রোটোপ্লাজমের 70 to 80% বা আমার রিয়েল এটা মনে নেই, বাট মোস্ট অফ দ্য পোর্শন অফ দ্য সাইটোপ্লাজম অর প্রোটোপ্লাজম ইজ ওয়াটার, পানি।
ক্লিয়ার? ক্লিয়ার? মোস্ট অফ দ্য প্রোটোপ্লাজম অর সাইটোপ্লাজম ইজ ওয়াটার। ওয়াটার হওয়ার কারণে যখন তুমি খেয়াল করো আমাদের যে সেলটা আছে সেই সেলটা কিসে এক্সিস্ট করতেছে, সেই সেলটা অ্যাকচুয়ালি ফ্লুইডের মধ্যে ভাসতেছে, তাই না? ধরো আমাদের যে সেলগুলো আছে, ধরো এটা একটা সেল, এটা একটা সেল, দেন এটা একটা সেল, দেন এটা একটা সেল, এগুলো হচ্ছে বেসিক ধারণা ভাই। এটা হচ্ছে একটা সেল, এটা হচ্ছে একটা সেল। এই সেলগুলোর ভিতরে তো ফ্লুইড আছে, সাইটোপ্লাজম প্রোটোপ্লাজম আছে, এই সেলগুলোর বাহিরেও ফ্লুইড আছে, সেলগুলোর বাহিরেও ফ্লুইড আছে। এই সেলগুলোর বাহিরের ফ্লুইডটাকে বলা হয় হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। সেলটার বাইরে কি বলা হয়? এক্সট্রা সেলুলার ফ্লুইড। দ্যাট মিনস ইনিশিয়ালি যদি আমরা সেলের দিক থেকে চিন্তা করি, এখানে হচ্ছে দুইটা কম্পোনেন্ট, একটা হচ্ছে সেলের ভিতরের ফ্লুইড যেটাকে বলা হচ্ছে ইন্ট্রাসেলুলার ফ্লুইড, আর একটা হচ্ছে এক্সট্রা সেলুলার ফ্লুইড। অ্যান্ড এনি টাইপ অফ টিস্যুর দুইটা কম্পোনেন্ট থাকে, যে কোনো একটা টিস্যুর দুইটা কম্পোনেন্ট থাকবে, একটা হচ্ছে সেলুলার পোর্শন আর একটা হচ্ছে ফ্লুইড পোর্শন, যেগুলো সেলের বাইরে এক্সিস্ট করতেছে। ব্লাডের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ব্লাড এক ধরনের টিস্যু পোর্শন, তরল টিস্যু। সেটা তরল টিস্যু কেন? সেটারই এক্সট্রা সেলুলার ফ্লুইডের পরিমাণ এতটা বেশি যে সেখানে যে কোষগুলো আছে সেই কোষগুলো ওটার মধ্যে রিয়েলি ফ্লোট করতে থাকে, ভাসতে থাকে। ক্লিয়ার? সো এই ব্লাডের এক্সট্রা সেলুলার ফ্লুইডটাকে বলা হচ্ছে তোমার প্লাজমা। এটা যাচ্ছি না, ডিটেলসে যাচ্ছি না, বাট এখানে মেইন কোয়েশ্চেনটা যেটা সেটা হচ্ছে এনি টাইপস অফ সেলস আর ফ্লোটিং ইনটু ওয়াটার। তো তোমাকে আমি এটা একটা কাজ করলাম, তোমাকে আমি এক বালতি পানি দিলাম, তোমাকে আমি কি করলাম, এক বালতি আচ্ছা এখানে আমরা কি করলাম, এক বালতি পানি দিলাম। খেয়াল করো, এখানে আমরা এক বালতি পানি দিলাম। এই এক বালতি পানির মধ্যে আমরা কি করলাম, এটা হচ্ছে এক বালতি পানি। এক বালতি পানির মধ্যে কি করলাম, আমি ধরো যে 10টা ফসফোলিপিড, এরকম ফসফোলিপিড কণা ছাইড়া দিলাম। নর্মাল 10টা ফসফোলিপিড কণা কি করলাম, এদিকে ছাইড়া দিলাম 10টা ফসফোলিপিড কণা। ধরো যে এদিকে 10টা ফসফোলিপিড কণা ছাইড়া দিলাম। আচ্ছা 6টা ছাড়লাম, ধরো যে এরকম ভাবে 6টা ফসফোলিপিড কণা এদিকে আমরা ছাড়লাম। সো যেটা হবে, তুমি যখনই 6টা ফসফোলিপিড কণা এদিকে তুমি ছাড়বা, তখন যেটা হবে, এই এই হ্যাডগুলা কি ভাই, হ্যাডগুলো হচ্ছে পানি আকর্ষী, আর টেলগুলা কি ভাই, পানি বিকর্ষী। অর্থাৎ তারা পানিকে কি করতে চায় মামা, আস্তে, পানিকে কি করতে চায়, তারা বিকর্ষণ করতে চায়। আর এদিকে হ্যাডগুলা কি করতে চায়, পানিকে আকর্ষণ করতে চায়। অর্থাৎ টেলগুলার অলওয়েজ একটা টেন্ডেন্সি থাকবে যেন তারা পানি থেকে লুকায়া যাইতে পারে, যেহেতু তারা পানিকে কি করে, বিকর্ষণ করে। দ্যাটস ওয়াই কি করবে, এখানে যে ফসফোলিপিডগুলো আছে সেই ফসফোলিপিডের এটা কি করবে, এই পাশে আয় পড়বে, এই পাশে এসে এদের লেজগুলো একটা মুখোমুখি হয়ে যাবে। হইলে সুবিধাটা কি, খেয়াল করো, সুবিধাটা হচ্ছে ভাইয়া এইদিকের এটা কি করবে, তুমি যখন এদিকে 6টা ফসফোলিপিড ছাড়লা না, ফসফোলিপিডগুলো এদিকে এসে 2টা লেয়ার ফর্ম করবে। 2টা লেয়ার ফর্ম করার সুবিধাটা কি, খেয়াল করো, 2টা লেয়ার ফর্ম করার সুবিধাটা হচ্ছে, এখন দেখো তাদের টেলগুলা অলওয়েজ চাইতেছিল যে পানি থেকে যেন আমরা গুটায় যাইতে পারি। তো পানি থেকে গুটায় যাওয়ার প্রেক্ষিতে তারা কি করছে, তারা এরকম ভাবে 2টা টেল মুখোমুখি হয়ে গেছে, আর হেডগুলো এখন বাইরের দিকে আছে। দ্যাট মিনস এখন যেটা করলো সেটা হচ্ছে এখানে পানির সংস্পর্শে আসা হচ্ছে তোমার বাহিরের হেডগুলো জাস্ট, আর ভিতরে আর এখন পানি ঢুকতে পারবে না, ভিতরে কি করতে পারবে না, পানি ঢুকতে পারবে না। তার মানে এখানে এই কারণে যেহেতু ল্যাজগুলোর একটা টেন্ডেন্সি থাকে পানি থেকে নিজেদেরকে গুটায় নেওয়ার, দ্যাটস ওয়াই তারা বাইলিয়ার ফর্ম করে। কারণ বাইলিয়ার ফর্ম করলে তাদের যে বিকর্ষণটা, সেই বিকর্ষণটা তারা মিনিমাইজ করতে পারে। বিকর্ষণটা কি করতে পারে, মিনিমাইজ করতে পারে। অর্থাৎ এরকম ভাবে যদি আমি টেলগুলাকে রাখা দিই, তো টেলগুলাকে রাখা দিলে কি হবে, আমার বাইরের সারফেসে, ধরো এই পুরাটা জায়গাতে আছে পানি, তো পুরাটা জায়গাতে যদি পানি হয়, আমি হেডগুলাকে বাইরের দিকে রাখলাম, হেডগুলাকে বাইরের দিকে রাখলাম, আর এগুলাকে ভিতরের দিকে রাখলাম। তাহলে এগুলাকে ভিতরের দিকে রাখলে দেখো, এখন যেগুলো পানি আকর্ষী সেগুলো পানির দিকে থাকলো, যেগুলো পানি বিকর্ষী সেগুলো পানি থেকে লুকায় পড়লো। অর্থাৎ ধরো আমার এই হাতের এই সারফেসটা হচ্ছে পানি আকর্ষী, আর হাতের এই সারফেসটা হচ্ছে পানি বিকর্ষী। তো আমি যেটা করলাম, যখন আমাকে এরকমভাবে 2টা হাত দেওয়া হলো, তখন আমি 2টা হাতকে এভাবে একসাথে না এভাবে লাগাই নিলাম। এবার যখন লাগাই নিলাম, তার মানে দেখো চারপাশে যদি পানি থাকে, কারণ পানির মধ্যে পানি আকর্ষী পোর্শন আছে, আর পানি বিকর্ষী পোর্শন পানি থেকে লুকায় গেছে। অ্যান্ড দ্যাটস হোয়াই যখন সেলগুলো যেহেতু প্রোটোপ্লাজম বা সাইটোপ্লাজমের মধ্যে যার মধ্যেই থাকুক না কেন, মোস্ট অফ দ্য পোর্শন অফ ইউর বডি আর ফ্লুইড। সো মোস্ট অফ দ্য পোর্শন ফ্লুইড হওয়ার কারণে ফসফোলিপিডগুলো যখন সেখানে ছড়ানো অবস্থায় থাকে, তারা একটা বাইলিয়ার ফর্ম করে ফেলে। কারণ বাইলিয়ার ফর্ম করলে তাদের টেইলগুলা তাদের বিকর্ষণ শক্তিটাকে তারা মিনিমাইজ করতে পারে। ক্লিয়ার? বিকর্ষণ শক্তিটাকে কি করতে পারে, তারা মিনিমাইজ করতে পারে। সো এই জিনিসটা বুঝছো কিনা, এটা একটু কমেন্টে জানাও। যে ফ্লুইড মোজাইক মডেল বা যে কোনো মডেল যখন আমরা পড়বো সেল মেমব্রেনের, আমাদের মাথায় একটা জিনিস থাকবে যে অলওয়েজ সেখানে ফসফোলিপিডের একটা বাইলিয়ার ফর্ম হবে। ফসফোলিপিডের কি ফর্ম হবে, একটা বাইলিয়ার ফর্ম হবে। আচ্ছা এখন বুঝতে পারছো কিনা এটা বলতে, আমি তাহলে লেসিথিন কেরিয়ার কনসেপ্টে চলে যাবো। ক্লিয়ার? ওকে।
ক্রিস্টাল ক্লিয়ার। তো এখানে এই জন্য একটা ফসফোলিপিড বাইলের ফর্ম। এখন খেয়াল করো, এখন এদিকে যেটা হয় সেটা হচ্ছে এভরি সেলে ফসফোলিপিড বাইলার থাকে। অ্যান্ড ফসফোলিপিডের অনেকগুলো টাইপ আছে, তার মধ্যে ধরো যে তোমাদের এই সেল মেমব্রেনে অনেক টাইপের ফসফোলিপিড থাকে, তার মধ্যে হচ্ছে লেসিথিন, স্যাফালিন, প্লাজমালুজিন, এই সমস্ত বিভিন্ন টাইপের ফসফোলিপিড থাকে। ক্লিয়ার। সো লেসিথিন হচ্ছে এক ধরনের ফসফোলিপিড যেটা হচ্ছে সেল মেমব্রেনের ভিতরে এক্সিস্ট করে। লেসিথিন হচ্ছে কি এক ধরনের সেল মেমব্রেন যেটা সেলের ভিতরে এক্সিস্ট করে। আর যখন তোমরা ফ্লুইড মোজাইক মডেল পড়তেছিলা তখন একটা জিনিস দেখতেছিলা যে এখানে একটা কথা লেখা ছিল যে ফসফোলিপিডগুলো তাদের নিজস্ব জায়গা থেকে রোটেট করতে পারে। কেন সেটাকে ফ্লুইড মোজাইক মডেল বলা হইতেছিল? কজ সেটা ফ্লুইডের মতো আচরণ করে। ফ্লুইডের ক্ষেত্রে কি হয়, ফ্লুইড একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফ্লো হইতে পারে, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ফ্লো হইতে পারে। অর্থাৎ একটা পোরশন, একটা পানির অণু সে এক জায়গা থেকে আরেক জায়গায় সে স্থান পরিবর্তন করে ফেলতে পারে। সে কি করতে পারে, সে স্থান পরিবর্তন করে ফেলতে পারে। অ্যান্ড সেখানে কি করতে পারে, তারা পানির অণু কি করতে পারে, এভাবে অনেক সময় দেখো না পানির মধ্যে এরকম ঘূর্ণন সৃষ্টি হয়, মাঝখানে একটা গর্ত সৃষ্টি হয়, ঠিক আছে? সো এরকম একটা ঘূর্ণন সৃষ্টি হয়। সো এটাকে কেন ফ্লুইড মোজাইক মডেল বলা হইতেছিল সেটার কথা হচ্ছে ভাই এখানে যে ফসফোলিপিডগুলো আছে, একটা জিনিস খেয়াল করো, এখানে ফসফোলিপিডগুলো যেগুলো আছে, এখানে যে ফসফোলিপিডগুলো আছে সেই ফসফোলিপিডগুলো হচ্ছে ধরো যে এরকম ভাবে একটা লেয়ার তারা ফর্ম করছে। খেয়াল করো, ফসফোলিপিড বাইলেয়ার, এটা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ক্লিয়ার? এটা হচ্ছে ফসফোলিপিড এরকম একটা বাইলেয়ার, এদিক এরকম ভাবে এটা হচ্ছে তোমার সেল মেমব্রেন। ক্লিয়ার? এটা হচ্ছে উপরের লেয়ারটা আর এটা হচ্ছে নিচের লেয়ারটা। ক্লিয়ার? এখন খেয়াল করো, এখন তারা কি করতে পারে, এখানে যে ফসফোলিপিডগুলো আছে সেই ফসফোলিপিডগুলো একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থান পরিবর্তন করে ফেলতে পারে। অর্থাৎ এখানে যে ফসফোলিপিড আছে সেটা এখানে চলে আসতে পারে, এখানে যে ফসফোলিপিড আছে সেটা এখানে চলে যেতে পারে, এখানে যে ফসফোলিপিড আছে সেটা এখানে চলে আসতে পারে, এখানে যে ফসফোলিপিড আছে সেটা এখানে চলে আসতে পারে, এটা স্থান পরিবর্তন করতে পারে। অ্যান্ড সামটাইমস তারা তাদের এক্সিস বরাবর তারা ঘুরতে পারে। অর্থাৎ এখানে একটা ফসফোলিপিড নিয়ে তুমি ঘোরাও, এখানে ধরো তোমার একটা ফসফোলিপিড দিলাম, এখানে তোমার একটা ফসফোলিপিড দিলাম, তুমি এটার এই অ্যাক্সিস বরাবর তুমি ঘুরাইতে পারবে এটাকে। তো যেটা হয় সেল মেমব্রেনের মধ্যে যেটা করে, সেইখানে যে ফসফোলিপিডগুলো আছে সেগুলো স্থান পরিবর্তন করে। অ্যান্ড এইখানে ফসফোলিপিডগুলো সামহাও কিছু ফসফোলিপিড সেখানে ঘুরতে পারে। একটা হচ্ছে অ্যাক্সিস বরাবর ঘুরে, আর হচ্ছে অ্যাক্সিসের অপোজিট ডিরেকশনে ঘুরে। সো আলটিমেটলি তুমি যখন এটাকে মাইক্রোস্কোপে দেখবা তখন মনে হবে যে সেখানে পানি ফ্লো হইতেছে এবং সেখানে পানির মতো একটা কন্ডিশন ক্রিয়েট হবে। কজ পানির যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে পানি যখন ফ্লো হয় সেখানে পানির একটা পোরশন স্থান পরিবর্তন করে আরেকটা জায়গায় যায়। অ্যান্ড যখন পানির ফ্লো হইতে থাকে তখন টার্বুলেন্সি ক্রিয়েট হয়। অর্থাৎ সেখানে কি হয়, সেখানে তোমার পানি যখন ফ্লো করতে থাকে তখন দেখবা অনেক সময় নদী পানি ফ্লো করতেছে, মাঝখানে এরকমভাবে ঘুরতেছে, অর্থাৎ সেখানে টার্বুলেন্সি ক্রিয়েট হইতেছে, মাঝখানে ঘুরতেছে, অ্যান্ড এরকম একটা অংশ সৃষ্টি হয়। সো তুমি যখন এটাকে মাইক্রোস্কোপে দেখবা, মাইক্রোস্কোপে দেখার কারণে তখন মনে হবে যে ভাইয়া এটা একটা ফ্লুইডের মতো আচরণ করতেছে। অর্থাৎ এখানের বিভিন্ন ফসফোলিপিডগুলো স্থান পরিবর্তন করতেছে, অ্যান্ড এখানে স্থান পরিবর্তন করার পরে এখানে বিভিন্ন ফসফোলিপিডগুলো যেহেতু তাদের মধ্যে অ্যাক্সিস বরাবর ঘুরতেছে, এখানে একটা ঘূর্ণনের সৃষ্টি হইতেছে। সো আলটিমেটলি দ্যাট ইজ লাইক ফ্লুইড, সো দ্যাটস ওয়াই দ্যাট ইজ কল্ড ফ্লুইড মোজাইক মডেল। সো ফ্লুইড মোজাইক মডেল থেকে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হচ্ছে যে এই ফ্লুইড মোজাইক মডেলের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে সেখানে যে ফসফোলিপিডগুলো আছে সেই ফসফোলিপিডগুলো তারা কি করতে পারে, স্থান পরিবর্তন করতে পারে। অ্যান্ড এখানে আমাদের একটা স্পেশাল টাইপের ফসফোলিপিড আছে, দিস স্পেশাল ফসফোলিপিড ইজ কল্ড লেসিথিন। স্পেশাল ফসফোলিপিডকে কি বলা হয়, লেসিথিন। অ্যান্ড এই লেসিথিনটা কি করতে পারে, নর্মালি তাহলে আমরা বুঝলাম যে লেসিথিন কি করতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় কি হইতে পারে, তোমার স্থানান্তরিত হইতে পারে। লেসিথিন ফসফোলিপিড কি হইতে পারে, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হইতে পারে। সো এখন যেটা হলো সেটা হচ্ছে, খেয়াল করো, এখন যেটা হলো সেটা হচ্ছে ধরো এটা হচ্ছে আমাদের মূল, ঠিক আছে? এটা হচ্ছে মূলের ভিতরে একটা সেল। সো এই সেলের এই জায়গাটা হচ্ছে তোমার কি ফসফোলিপিড বাইলেয়ার এক্সিস্ট করতেছে। সো এই জায়গায় একটা তোমার ফসফোলিপিড আছে যেটাকে বলা হচ্ছে লেসিথিন, যেটাকে কি বলা হচ্ছে তোমার লেসিথিন। ধরো এটা হচ্ছে একটা ফসফোলিপিড, যে ফসফোলিপিডটা হচ্ছে লেসিথিন। তো এখানেও ঠিক এরকম টাইপের একটা ফসফোলিপিড আছে, দিস ফসফোলিপিড, এটা একটা ফসফোলিপিড। এখানে এই ফসফোলিপিডটাকে বলা হয়েছে তোমার লেসিথিন। এই লেসিথিন ফসফোলিপিডের, খেয়াল করো, এই লেসিথিন ফসফোলিপিডের হচ্ছে তোমার দুইটা হ্যান্ড, এদিকে একটা হ্যান্ড, এদিকে একটা হ্যান্ড। এটা যেটা করে তাহলে এটা হচ্ছে তোমার সে কোষ মেমব্রেনের বাহিরের তলে সে এক্সিস্ট করে। বাহিরের তলে সে কি করে, এক্সিস্ট করার পরে বাহিরে যদি আয়ন দেখে, সে সামটাইমস একটা হাতে সে একটা পজিটিভ আয়নকে নেয়, প্লাস পজিটিভ আয়নকে সে নেয়,
আরেকটা হাতে সে একটা নেগেটিভ আয়নকে নেয়। অর্থাৎ ফসফোলিপিড হচ্ছে এমন একটা ক্যারিয়ার যার দুইটা হাত আছে। সো ফসফোলিপিড খেয়াল করো, খেয়াল করো তাহলে ফসফোলিপিড হচ্ছে তোমার তাহলে একটা এখানে তাহলে কি হলো, ফসফোলিপিডের দুইটা হাত ক্যারিয়ার, লেসিথিনের দুইটা ক্যারিয়ার, একটা হাতে হচ্ছে সে একটা পজিটিভ আয়নকে গ্রাস্প করে আর একটা হাতে হচ্ছে সে একটা নেগেটিভ আয়নকে গ্রাস্প করে। ক্লিয়ার? সো পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়নকে যখন গ্রাস্প করে তখন যেটা হয়, এই ফসফোলিপিডের শুধুমাত্র দুইটা হাত না, খেয়াল করো তার দুইটা এরকম পায়ের মতো অংশ আছে না, তো তার দুইটা এরকম পায়ের মতো অংশ আছে, পায়ের মতো অংশ আছে। ক্লিয়ার? পায়ের মতো অংশ আছে। এখন যেটা করে, এখন এই পায়ের মধ্যে এসে কি করে, এটিপি কাজ করে, এটিপি কাজ করে এবং এটিপি কাজ করে এই পায়ের মধ্যে হচ্ছে তোমার শক্তি দেয়। এটিপি ভাঙা যায়, এটিপি যখন ভাঙে তখন সেখানে শক্তি উৎপন্ন হয়, আর এটিপি তখন কি করে, এটার মধ্যে শক্তি দেয়। সো এটিপি যখন এটার মধ্যে শক্তি দেয় তখন কি করে, পাগুলা চলতে পারে, অর্থাৎ লেসিথিনটা কি করতে পারে, চলতে পারে। কারণ চলার জন্য কি দরকার, শক্তি দরকার, সেই শক্তির আসলে এটিপি থেকে। তখন যেটা হয়, দ্যাট মিনস বাহিরের সার্ফেসে লেসিথিন কি করতেছিল, একটা পজিটিভ আয়ন আর একটা নেগেটিভ আয়নকে সে গ্রাস্প করছিল, এন্ড তারপর সে এটিপির সহায়তায় সে হচ্ছে ভিতরের দিকে আসা পড়ে লেসিথিন। লেসিথিন বাহির থেকে ভিতরের দিকে চলে আসে, অর্থাৎ লেসিথিন এদিকে ছিল, সে বাহির থেকে ভিতরের দিকে চলে আসে, অর্থাৎ এখানে ছিল, সে এখান থেকে এখন এখানে চলে আসবে, এখানে লেসিথিন চলে আসবে। লেসিথিন এখানে চলে আসে, সে কি করবে, সে হচ্ছে তোমার এখানে চলে আসে, সে কি করবে, এখানে যে পজিটিভ আয়ন এবং নেগেটিভ আয়ন ছিল সেটাকে ভিতরের দিকে সে থ্রো করবে, অর্থাৎ এখানে নেগেটিভ আয়ন এখানে পজিটিভ আয়নকে সে থ্রো করবে। এবং এটা এখন ভাঙা যাবে হচ্ছে কোলিন এবং ফসফারাইডিক অ্যাসিডে। লেসিথিনকে যখন আমরা ভাঙবো তখন সেটাকে পাবো হচ্ছে কোলিন এবং ফসফারাইডিক অ্যাসিড। দ্যাট ইজ লেসিথিন ক্যারিয়ার কনসেপ্ট বা লেসিথিন বাহক ধারণা, অর্থাৎ সেখানে বাহক হিসেবে কাজ করে লেসিথিন। লেসিথিন বাহির থেকে দুইটা আয়নকে গ্রহণ করে সে হচ্ছে এটিপির সহায়তায় ভিতরের দিকে চলে আসে এবং ভিতরের দিকে সে আয়নগুলোকে ছেড়ে দেয়, অর্থাৎ সে আয়ন কি করতেছে, বাহির থেকে শোষণ করতেছে। দ্যাট ইজ কল্ড লেসিথিন ক্যারিয়ার কনসেপ্ট বা লেসিথিন বাহক ধারণা। এ পর্যন্ত বুঝছো কিনা? খেয়াল করো, লেসিথিন ক্যারিয়ার কনসেপ্ট বা লেসিথিন বাহক ধারণা বুঝছো কিনা, ক্রিস্টাল ক্লিয়ার হচ্ছে কিনা সেটা বলো, তাহলে আমরা নিষ্ক্রিয় পরিশোষণে চলে যাব। আচ্ছা নিপু, ডিপ্রি বোঝাতে গিয়ে ফার্স্ট চ্যাপ্টারের একটা অসাধারণ কি জানি একটা কি অনুধাবন ক্লিয়ার করতে করে দিলেন স্যার। ওকে শিওর। ওকে, কেউ একজন বলতেছে আব্দুল্লাহ আল মাহিদ বলতেছে ওকে আবার। ওকে ঠিক আছে, আবার বলতে খেয়াল করো, জাস্ট একটা সিম্পল কনসেপ্ট। ফসফোলিপিডগুলো আমরা কি জানলাম, ফসফোলিপিডগুলো হচ্ছে তোমার স্থান পরিবর্তন করতে পারে। ফসফোলিপিডগুলো কি করতে পারে, স্থান পরিবর্তন করতে পারে। সো এরকম একটা ফসফোলিপিড হচ্ছে লেসিথিন। লেসিথিন কি করে, বাহিরের তলে সে বাহির দিকে যেহেতু মাটির মধ্যে আয়ন এক্সিস্ট করতেছে বা পানির মধ্যে, সেখান থেকে সে আয়নগুলাকে হচ্ছে তোমার কি করে, আয়নগুলাকে সে হচ্ছে গ্রাস্প করে বা আয়নগুলাকে সে ধরে। আয়নগুলাকে ধরার পরে কি হয়, সে সেই আয়নগুলাকে নিয়ে সে হচ্ছে ভিতরের দিকে গমন করে। ভিতরের দিকে গিয়ে সে হচ্ছে আয়নগুলোকে ভিতরের দিকে ছাইড়া দেয়। তার মানে যেটা হয়, বাইরের দিকে সে আয়নটা অ্যাকসেপ্ট করতেছে, গ্রহণ করতেছে, ভিতরের দিকে নিয়ে আয়নগুলোকে ছাইড়া দিতেছে। দ্যাট মিনস এইভাবে বাহির থেকে ভিতরের তোমার আয়ন কি হইতেছে, তোমার শোষিত হইতেছে, আয়ন কি হইতেছে, শোষিত হইতেছে। সো এখানে যে শোষণটা ঘটতেছে আয়নের, সেই শোষণটা ঘটতেছে হচ্ছে লেসিথিন নামক ফসফোলিপিড বাহকের কারণে। এটা কি করতেছে, আয়নকে বহন করে সে হচ্ছে ভিতরের দিকে আনতেছে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে লেসিথিন ক্যারিয়ার কনসেপ্ট যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে হচ্ছে আমরা এখন নিষ্ক্রিয় পরিশোষণে চলে যাব। নিষ্ক্রিয় পরিশোষণে খুব বেশি নাই। আচ্ছা, আমি কি আজকে আবার নিষ্ক্রিয় পরিশোষণ পড়াবো নাকি এটা নেক্সট লেকচারে পড়াবো, তোমরা একটু বলো তো দেখি। আজকে তো 1 ঘন্টার অনেক উপর হয়ে গেছে। আচ্ছা তাহলে আজকে এটাই বলো যে আজকে কোন পর্যন্ত বুঝছো এটা বলো, তাহলে আমরা নেক্সট লেকচারে হচ্ছে তোমার, আমি আসলে যতগুলো টপিক্স টার্গেট করি ততগুলো টপিক্স পড়াইতে পারি না, কজ কেন জানি খুব বেশি ডিটেলস পড়াইতে গিয়া একটু স্লো হয়, মানে স্লোলি প্রগ্রেস হয়। বাট আমি যা পড়াবো সব কিছু তোমাদের মাথায় থাকবে, ক্রিস্টাল ক্লিয়ার থাকবে। আর পুরো লেকচার বুঝছো কিনা, 1 ঘন্টা 10 মিনিটের মতো হয়ে গেছে। ঠিক আছে, নেক্সট লেকচারে বুঝাবো। ওকে, 1 ঘন্টার মতো হয়ে গেছে, 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। তোমাদের স্টুডেন্টও বেশি নাই, মাত্র 53 জন আছে। ওকে, সো নেক্সট লেকচারে হচ্ছে আমরা তোমার নিষ্ক্রিয় পরিশোষণ এবং পত্রঅন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়ার যে কৌশল আছে, সেই পত্রঅন্ধ্রের খোলা এবং বন্ধ হওয়ার কৌশলটা আমরা পড়াই দেবো। ক্লিয়ার? তারপরে হচ্ছে আমাদের সালোক সংশ্লেষণ, আর তারপরে আসবে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে কেলভিন চক্র।
সো কেলভিন চক্র দেখার জন্য তোমাদেরকে আমরা বলতেছিলাম যে কেলভিন চক্র দেখার জন্য তোমাদেরকে আমরা বলতেছিলাম যে আরও 3টা লেকচার তোমাদেরকে দেখতে হবে। একটা হচ্ছে কোষ রসায়নের আমার একটা কার্বোহাইড্রেটের বেসিক লেকচার, সেকেন্ড লেকচার যেটা দেখতে হবে সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ডিএনএ, থার্ড লেকচার হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। আমি তোমার মানে কার্বোহাইড্রেট বা কোষ রসায়নের লেকচারটার লিঙ্ক দিয়ে দিছিলাম, গ্রুপে পোস্ট করছিলাম। আর স্ট্রাকচার অফ ডিএনএ অ্যান্ড ডিএনএ রেপ্লিকেশন যেটা আছে সেটাও আমি পোস্ট করে দেবো একটু পরে, এবং সেগুলো তোমরা একটু দেখে নিবা ডিটেলসে। ক্লিয়ার? কারণ কি আমি চাইতেছি তোমরা একেবারে সব বেসিকটা ক্লিয়ার করে দেন এই জিনিসগুলো বুঝে আসো, কারণ প্রত্যেকটা জিনিস কিন্তু ফিল করা যায়। তুমি প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট আগে পড়তে গিয়ে তুমি আগামাথা কিছুই বুঝো না, কিন্তু এখন তুমি ফিল করতে পারবে ব্যাপারটা। অ্যান্ড প্রত্যেকটা জিনিস তুমি এখানে যখন ফসফোলিপিড বাইলেয়ার পড়তেছো তখন তুমি ব্যাপারটা ফিল করতে পারতেছো। সো একটা হচ্ছে বোঝা আর একটা হচ্ছে ফিল করা, দুইটা কিন্তু ডিফারেন্ট জিনিস। বোঝা মানে তুমি বুঝছো, ঠিক আছে, আর ফিল করা মানে তুমি সেই জিনিসটাকে একেবারে ভিতর থেকে তুমি অনুধাবন করতে পারতেছো। ক্লিয়ার? সো ওকে ওকে, আচ্ছা ঠিক আছে, থ্যাংকস ফর ওয়াচিং।